বা নির্বাচনের যে আয়োজন ছিল সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে। আবারও সেই ডাকসু নির্বাচন হবে বলে হাইকোর্টের রায়কে বাতিল করে দিয়ে চেম্বার আদালত সেটাকে আবারও স্বাভাবিকভাবেই চলবার জন্য আদেশ দিয়েছেন। কেন এমন তেলেসমাটি ডাকসু নির্বাচন নিয়ে এ নিয়েও কথা বলবো প্রিয় দর্শক। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গতকাল থেকে সেনা প্রধান আমাদের প্রধান বিচারপতির সাথে মিটিং করেছেন, আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন, আমাদের মোটামুটি প্রধান যে যারা রয়েছেন গুরুত্বপূর্ণ স্যার তাদের সবার সাথে তিনি সাক্ষাৎ করেছেন। কেন হঠাৎ করে এমন সাক্ষাৎ করার প্রয়োজনীয়তা হলো? আসলেই কি সামনে কোনো পরিবর্তন ঘটতে যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যারা পালিয়ে যাওয়া দোসররা রয়েছে, প্রদত্ত সরকারের যারা সমর্থকরা রয়েছে তারাও খুব খুশিতে রয়েছে যে সামনে একটা পরিবর্তন হতে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে আজকে কিছুক্ষণ আগেও জনাব ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন যে কোনো গুজবে যাতে তিনি কান না দেন। এমন অবস্থার প্রেক্ষিতে আমাদের আজকের এই আয়োজন প্রিয় দর্শক, সাথে রয়েছেন তিনজন সম্মানিত অতিথি। জনাব ব্যারিস্টার ওমর ফারুক রয়েছেন, তিনি সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আমার বামে তিনি আছেন আমার ডানে জনাব মেজর আলতামাস করিম, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক, এবং সর্ববাংলায় রয়েছেন ডক্টর ফয়জুল হক, তিনি একজন রাজনীতিবিদ। তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি শুরু করতে চাই জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনি দুটি বিষয় নিয়ে বলবেন, কিন্তু আপনি যেহেতু মাত্র কোর্ট থেকে আসলেন, আমাদের এখানে লাইভ অনুষ্ঠানটি হচ্ছে, আপনার কাছে কি এমন ঘটনা ঘটলো যে হঠাৎ করে ডাকসু নির্বাচনকে স্থগিত করলো কোর্ট, হাইকোর্ট রায় দিল, আবার এটা চেম্বার আদালতে 20 মিনিটের মাথায় এটি বাতিল হয়ে গেল? মানে সমস্যাটা কোথায়? কোর্টের না, আইনি প্রক্রিয়া যেটি হয়েছে সেটি এভাবে হয়। আমাদের যখন হাইকোর্ট কোনো বিষয়ে যখন আদেশ দেয় তখন সংক্ষুব্ধ ব্যক্তি চেম্বার কোর্টে যায় অ্যাপিলেট কোর্টে যাওয়ার জন্য, এবং চেম্বার কোর্ট 24 ঘন্টা সার্বক্ষণিক উনি ওনার বাসায় যেখানে রাস্তাঘাটে হাঁটে যেখানেই থাকেন না কেন ওনার কাছে মোশন অ্যাপ্লিকেশন নিয়ে গেলে উনি এটার উপর আদেশ দিবেন। আমি যেটি আপনি ডাকসু নির্বাচনের কথা দিয়ে শুরু করছেন, তো আমি আপনার শোয়ে সেভারাল টাইমস বলছি যে আমাদের জাতীয় সংসদ নির্বাচনের আগে যে প্রি টেস্টগুলোর কথা বলছি, আমি মনে করি প্রি টেস্ট হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন। এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে উৎসব মুখর এবং ট্যালেন্ট ক্যান্ডিডেট কিসব কথা নিয়ে, কিসব নতুন নতুন ন্যারেটিভস নিয়ে, নতুন নতুন প্রপোজাল নিয়ে এসছে, এই ছেলেগুলোকে আমার খুব ভালো লাগছে। গতানুগতিক রাজনৈতিক ধারা থেকে তারা বেরিয়ে এসে যে একটা নির্বাচন করতেছে, এটি জাতির জন্য এবং আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত ভালো এবং অত্যন্ত মনে করি একটা ফ্রুটফুল একটা ইলেকশন হবে এবং টেস্টও হয়ে যাবে যে আমরা আসলে ভোট দিতে অভ্যস্ত কিনা, ভালো ক্যান্ডিডেট বাছাই করতে অভ্যস্ত কিনা, এবং শান্তিপূর্ণ উপায়ে শেষ দিন ভোটের দিন পর্যন্ত রক্ত খুনাখুনি ছাড়া আমরা পৌঁছাতে পারবো কিনা সেটার একটা টেস্টের বিষয় আছে। কোর্টের ব্যাপার আসেন, হ্যাঁ আমরা কোর্ট থেকে দেখলাম যে এই ধরনের এন্টারটেইন করা আমরা সমালোচনা করি। দেখেন হাইকোর্টে প্রত্যেক সংক্ষুব্ধ ব্যক্তি যেতে পারে, ভালো কেস নিয়ে যায়, খারাপ মন্দ বিষয় নিয়ে যায়, সবকিছু নিয়ে যায়। এখন ওখানে লয়ার কেসটা তার উপস্থাপন করে, আর যারা জাজ সাহেব বসে আছেন তারা কোন বিবেচনায় কখন কোন কিছু করেন সেটির ব্যাপারে তো আমি মন্তব্য করব না। তবে সুপ্রিম কোর্টে এটা নিয়ে আলোচনা হয়েছে যে একটি ডাকসু নির্বাচন অনেক বছর পরে হয়েছে, গণতান্ত্রিক পরিবেশে হয়েছে, কোনো ফ্যাসিস্টের জামানায় হচ্ছে না, সেটি বন্ধ করাটা ঠিক হয় নাই বা হচ্ছে, এটা নিয়ে অনেক ডিবেট ছিল। এবং ওই দিন 1-1.5 ঘন্টার ভিতরে যেটি স্টে হয়ে কিন্তু স্বস্তির একটা জায়গা হয়েছে। জসিমউদ্দিন হরটল অনেক হল থেকে কিন্তু এর বিরোধিতা করে, বন্ধের বিরোধিতা করে কিন্তু অনেক প্রসেশন হয়েছে, এবং যখন স্থগিত হয়েছে উল্লাস হয়েছে। তো স্থগিতটা রাইটলি হয়েছে, এবং আমি মনে করি এই স্থগিতাদেশের মাধ্যমে ডাকসু নির্বাচন তার ফাইনালিটি পাবে এবং এখানে একটা প্রি টেস্ট আমরা পাবো। সাথে সাথে আমি আপনার সাথে এটা দাবি করে রাখি যে বাংলাদেশে যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে গুরুত্বপূর্ণ, আমি মনে করি সবগুলোর ইলেকশন হওয়া উচিত। ইলেকশন হলে কি হবে, এই যে নতুন নতুন বক্তৃতা আসতেছে, নতুন নতুন কথা আসতেছে, আমাদের অ্যানালগ যুগের যে রাজনীতিবিদদের সাথে এদের পার্থক্য, এই পার্থক্যটা মানুষ কিন্তু এতদিন বোঝেনি। এই ছেলেগুলা যেমন অনেকগুলো ছেলে, এই যে শামীম হায়দার একটা ছেলে, শামীম আহসান বা হোয়াট এভার ইট ইজ স্বতন্ত্র একটা ছেলে, আরেকটা ছেলে ইংরেজি ডিপার্টমেন্টের, আরও 8-10টা, ইভেন বামের এই ছেলেগুলা যে কথা বলতেছে, যে চমৎকারভাবে তারা নতুন নতুন একটা অধ্যায়ের সূচনা করতেছে। পলিটিক্সটা কি, পলিটিক্স শুধু জাতীয় রাজনীতির সাথে লেজুড় ভিত্তি না, ডাকসু হবে স্বতন্ত্র,
ডাকসু হবে আলাদা, ডাকসু হবে ছাত্রদের, মেধাবীদের চারণভূমি। সেটি এই ডাকসু নির্বাচনে আমি প্রথম ফিল করতেছি। তো সুতরাং আমি মনে করি যে এই ডাকসু নির্বাচনের কথা আপনি বলছেন, সেটিতে যেমন অস্বস্তি ছিল হাইকোর্টের আদেশে, স্বস্তি এসছে চেম্বার কোর্টের আদেশে, এবং আমি মনে করি এই স্বস্তি নিয়েই 9 তারিখে ডাকসু নির্বাচনটা সম্পন্ন হবে এবং আমরা কোয়ালিটি ভালো এবং সুন্দর একটা নেতৃত্ব পাবো এবং ভালো ভোটের একটা। এখানে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা? ফ্যাসিবাদের তো আমরা প্রত্যেক ক্ষেত্রেই মোটামুটি তাদের, দেখেন এই গত 1-2 সপ্তাহ আমার অ্যানালাইসিস, আমি তো অ্যানালাইসিস করতে পারবো না, আমার রিসার্চও নেই, বাট সব রিসার্চারের যেই বয়ানগুলো আমরা শুনছি তাতে তো অনেক কিছুরই আভাস পাওয়া যায়, অনেকগুলো ন্যারেটিভসের আভাস পাওয়া যায়। আপনি এই কি 71 মঞ্চ, একটা কি মুক্তিযুদ্ধ 71 মঞ্চের একটা বিষয় এসলো, সেই বিষয় যেতে না যেতেই আমাদের সামনে আরেকটা বিষয় আসলো, তারপরে জেনারেল সাহেবের বিভিন্নখানে যাওয়ার কথাবার্তা আসলো। সবকিছু মিলিয়ে কিন্তু পাবলিক পারসেপশনটা একটু ঘোলাটে, কি হচ্ছে কি না হচ্ছে। আমাদের অভিজ্ঞতা কি, যখনই সামরিক শাসন আসে তখন কিন্তু এই ধরনের দৌড়ঝাঁপ, ডালা পালা এগুলো কিন্তু যুক্ত হয়। আর আমি তো মনে করি সেনাবাহিনী আমাদের এই অগাস্ট বিপ্লবে, সব সেনাবাহিনী, আমি আবার বলছি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী 3রা আগস্ট দরবার হলে আমরা যতটুকু জেনেছি, চট্টগ্রামের এক মেয়ে মেজর, আমাদের মেয়ে মেজর, মা মেজর, সে প্রথম রিভোল্ট করেছে 30 মিনিট নিশ্চুপ থাকার পরে, আমি আমার সন্তানের বুকে গুলি চালাবো না, আমরা যদি মাঠে থাকি তাদেরকে প্রোটেকশন করব। আউটবাস্ট তখন হয়, তখন সব জুনিয়র অফিসার, মেজর, ক্যাপ্টেন এরাই কিন্তু ভূমিকা রেখেছে। আমার দাবি থাকবে এই যেই ভূমিকার কারণে অনেক রক্তপাত থেকে আমরা মুক্ত হয়েছি, যদিও 2000 এনাফ, আমরা হয়তো 10,000 হইতো, 20,000 হইতো, মুখোমুখি হইতো, সেটির থেকে যে আমরা সেদিন আমরা রক্ষা পেয়েছি, ওদেরকে তো আপনি আইডেন্টিফাই করে আমার সার্বভৌমত্বের প্রথম কাতারে তাদের নিয়ে আসা উচিত। আর যাদের কারণে আমরা একটা দল ফ্যাসিস্ট হয়েছে, একটা রাষ্ট্র ফ্যাসিস্ট হয়েছে, কতগুলো নির্বাচন তাদের ছত্রছায়ায় বাজে হয়েছে, সেই জেনারেলগুলো তো এখনো আমাদের সামনে আছে। আমাদের খারাপ লাগে, এদের ভিতর থেকে কি 2-1জনকে বিচারের আওতায় আনা যায় না? আমরা তো বাংলাদেশকে ভালোবাসি, আমরা কোনো দল না, কোনো মত না, কোনো বাহিনী না, কোনো উত্তর পাড়া না, কোনো দক্ষিণ পাড়া না, এই পাড়াগুলোর অবসানের জন্যই তো আজকে জুলাই 54 ইয়ার্স আমরা ওয়েট করছি। এতগুলো প্রাণের পরেও যদি পাড়ার ন্যারেটিভ আমাদের কাছে আসে, আমরা পাবলিক পারসেপশন হয় কালকে সামরিক শাসন আসবে, পরশু আসবে, অমুক চেঞ্জ হবে, তমুক চেঞ্জ হবে, গলা ধাক্কা দেওয়া হবে, এগুলো আমরা চাচ্ছি না। এগুলো আমরা মনে করি যে এই 5ই আগস্ট এগুলোর কবর রচিত হয়ে গেছে, কিন্তু যখন আবার দেখি এগুলো উকি দিচ্ছে, তখন কিন্তু আবার ভয় হয়, শঙ্কা হয়, আমরা কি আরেকটা 5ই আগস্ট আমরা ধারণ করতে পারবো কিনা? আমরা কি এতগুলো প্রাণ আমরা যে চলে গেছে, আরো অধিক প্রাণের বিনিময়ে কি আমরা আরেকটা বন্দোবস্ত আমরা নিঃশেষিত করার জন্য, নিপাত করার জন্য কি আমরা প্রস্তুত আছি কিনা? তো সুতরাং যেই কথাগুলো আমি বলছি, আমরা আর্মিদের সাথে যাতে মুখোমুখি আমরা না হয়, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে। দেখেন, আর্মিদের সাথে যদি জনগণের একটা মুখোমুখি অবস্থান তৈরি করা যায়, তাহলে ফ্যাসিস্ট উপকৃত হবে। এবং ফ্যাসিস্ট আমরা জেনেছি, কিন্তু আর্মির মধ্যে তো অনেকেই আসলে দোষিত আছে, কারণ আর্মির প্রতি বড় দাগে যে অভিযোগ রয়েছে সেটা হচ্ছে আর্মি যা করবার কথা ছিল সেটি করেনি। আর্মির ভিতরে যে একটা যারা অপরাধী ছিল তাদের বিচারের সম্মুখীন করা অথবা তাদেরকে শাস্তি দেওয়া, এই ধরনের কোনো কিছু তো করেনি। আমি যদি সরাসরি বলি আপনার কাছে, যদি জানতে চাই, আর্মির প্রধান জনাব ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে বড় দাগে অভিযোগ হলো যে তিনি তার বাহিনীকে এখনো পর্যন্ত ন্যূনতম দোষমুক্ত করেনি। সবচেয়ে বড় কথা হয়েছে, আমাদের একজন জেনারেলের ব্যাপারে আন্তর্জাতিকভাবে নিউজ হয়েছে। জেনারেলের আত্মীয় স্বজনকে কিভাবে উইদিন অ্যান আওয়ার জামিন দিয়ে দেশ থেকে বের করে দিয়েছে নিরাপদ আশ্রয়ে, এবং তাদের সময় গেজেট হয়নি। গেজেটটা যখন পত্রিকায় নিউজ এসছে, আন্তর্জাতিক নিউজ এসছে, তখন গেজেটটা তড়িঘড়ি হয়েছে, এবং সেই জেনারেল এখনো বহাল তবিয়তে আছে। এটা মানুষের কাছে খারাপ লাগে। আমি জেনারেলের শাস্তি হোক, আমি এটা বলছি না। অপরাধী, চরম অপরাধী, চিহ্নিত অপরাধী এবং প্রমাণিত অপরাধী, তাদের যদি শাস্তি না হয়, আপনি যতই বাহিনীর সুনাম করবেন, বাহিনীর যতই ভালো কিছু করবেন, ওই একের কারণে সব ভালো ঢাকা পড়ে যাবে। যেমন 3রা আগস্টের উদাহরণ দিছি, এই 3রা আগস্টে যারা জনতার পক্ষে ছিল, ছাত্রদের পক্ষে ছিল, তাদের এই অর্জনটা ম্লান হয়ে যাচ্ছে তো এদের কারণে। তো এদেরকে কেন প্রোটেক্ট করবে? কোন আশায় প্রোটেক্ট করবে? কোন কিছু আমরা তো সন্দেহ করতেছি প্রোটেক্ট করা। তাহলে কি এই যে কয়দিন আগে কলকাতা নাকি 2,500 কোটি টাকার কি লেনদেন হয়েছে, আমরা একটা খবর পাইছি, আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এটার এই 2,500 কোটি টাকার পরেই তো দেখি যে এই ধরনের ঘটনা ঘটছে। অমুকখানে মিছিল হচ্ছে, তমুকখানে মিছিল হচ্ছে, অমুক
অমুককে নামানো হচ্ছে, তমুককে নামানো হচ্ছে। আজকে যে দুই একজন সুশীলকে যে আজকে বিভিন্ন দলের ছত্রছায়া থেকে তারা যে আজে বাজে বয়ান দিচ্ছে, তাদেরকে হয়তো বহিষ্কার করছে, স্থগিত করছে, কিন্তু এগুলো তো মানুষ যোগসূত্র খোঁজে, সত্য মিথ্যা আমি জানি না, কিন্তু যোগসূত্র তো খোঁজে। এই যোগসূত্র কাকে দিবেন বা কোথায় আমাদের ব্যর্থতা, যে এই ধরনের আমাদের ব্যর্থতার জায়গা তো আমরা এক জায়গায় দিই, যে যেখানে সরকারে যারা বসে আছেন 8-10 জনেরা 100টা মন্ত্রণালয় 10 জনে এই ধরে বসে আছে, জাস্ট চেয়ারটাকে একটা ইয়ে করে। একটা সিঙ্গার বলছে যে আগে মনে করতাম যে কেউ পদত্যাগ করে না, সবাই অসভ্য, তো এখন সে বলছে এই চেয়ারটাই অসভ্যতার জন্য, এই চেয়ারটাই বাজেদের জন্য। অর্থাৎ যারা যেখানে বসে আছে ওরা আজে বাজে লোক বসে আছে, ওরা যেভাবে হ্যান্ডেল করার কথা সেভাবে তো পারেইনি, বরঞ্চ রিভার্স হয়েছে। এখন তাদের ধান্দা, তাদের আখের গোছানো, তাদের ধান্দা তারা টাকা পয়সা বানানো, তাদের ধান্দা ওই যে বেগমপাড়ায় যে সচিব, আমলা, মন্ত্রী, কামলা, পুলিশের এইটা, কাস্টমসের এইটা যারা বাড়ি গাড়ি করছে, ওদের মাথার ভিতরে গেছে আমরা বাড়ি গাড়ি করবো। আমি জানি না, সবচেয়ে বড় কথা হলো যে তারা বলছে তাদের আয় ব্যয়ের সম্পদের হিসাব দিবে, শুরুতেই বলছে। আজকে আপনার শোয়ের মাধ্যমে আপনি জিজ্ঞেস করেন যে এগুলো একটু প্রকাশ করে দেন, আপনাদের তখন আয় ব্যয় কত ছিল, এখন আয় ব্যয় কত ছিল। সবচেয়ে বড় কথা হলো, আপনার সাথে বলেছি, এরা ইচ্ছা করলেও পারবে না, এই উপদেষ্টারা ইচ্ছা করলেও পারবে না। আবার বলি, কেন ইচ্ছা করলে পারবে না? 80, 85, 75 বছরের পরে সে তার বডিকে কন্ট্রোল করতে পারে না, তার চোখ তার কথা শুনে না, তার হাত কথা শুনে না, ইভেন তার ইউরিন, তার পেশাব পায়খানার কন্ট্রোল তার নাই। তাকে দিয়ে আপনি জোর করলেও 5-10%-এর বেশি কাজ উদ্ধার করতে পারবেন না। ফেলিওর আমরা এখানে হয়েছি। আর আমরা নেপোটিজমে, নেপোটিজম তো ডক্টর ইউনূস করেছে, ইভেন তারা কারো কথা শুনেও না, কারো পরামর্শ নেয় না, কারোর সাথে তারা পারপাসিভলি শুনে না, তারা আপনার কথা আমার কথা পারপাসিভলি শুনবে না। সম্পূর্ণ একটা সিন্ডিকেট হয়ে গেছে তারা। মানে দেশের প্রয়োজনে যে যারা এই দেশকে নতুন করে সাজানোর জন্য যারা আন্দোলন করেছে, যারা যুদ্ধ করেছে, তাদের সবার সাথে, জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, টোটালি সম্পর্ক। সবচেয়ে বড় কথা হলো, এই পর্যন্ত এই যে ঐক্যমতের যে মিটিংগুলি হচ্ছে, কার সাথে কথা বলে ঐক্যমত কমিশন আসলে কার কথা বলতেছে? এবং আমি আপনার একটা উদাহরণ দিই, সাংবিধানিক পোস্টগুলো যে ফিল আপ হয়েছে, সব নেপোটিজম, কোটা ভাগ করে নিয়েছে, অমুকের একজন, তমুকের একজন, কালা মিয়ার একজন, লাল মিয়ার একজন, এবং তারা বন্দোবস্ত করে বসে 10টা পোস্ট হলে 10 জনে ভাগ করে 10টা পোস্ট। গতকালকের খবর, পুরো সচিবালয়ের মধ্যে শুধুমাত্র 3 জন ছাড়া সব ফ্যাসিবাদের দোসর, এবং এখনো পর্যন্ত ফ্যাসিবাদের দোসরদেরকে হাই ঘুষের মাধ্যমে, মানে লেনদেনের মাধ্যমে এখনো পর্যন্ত আপনাকে উদাহরণ দিই, ইম্পর্টেন্ট পদে নিয়োগ দেওয়া। ডিসি নিয়ে কেলেঙ্কারি হয়েছে, এক পক্ষ বলেছে এত কোটি টাকার লেনদেন হয়েছে, আরেক পক্ষ বলছে হয় নাই। দুইটা তো সত্য হতে পারে না, একটা তো সত্য। বলছে তদন্ত হবে, তদন্ত কমিটি হয়েছে, এটা কি আর করতে পারছে? করতে পারেনি এখনো পর্যন্ত, আমরা জানি না। তো তাহলে এগুলো মানুষের, আপনার কাছে আমি আসছি জনাব ব্যারিস্টার ওমর ফারুক, আপনি বলবেন। একটু যাই জনাব রাজনীতিবিদ ডক্টর ফজলুল হকের কাছে, যাই পরে আপনার কাছে আসছি মেজর আলতামাস। কি বলবেন দুটি বিষয় নিয়েই? আসলেই কি, মানে আমরা যতটুকু শুনছি যে আসলে হয়তো এই সরকারের অপারগতার সুযোগ নিয়ে ভারতের যে পরিকল্পনা, সেটির বাস্তবায়ন কোনো না কোনো উপায়ে হয়তো সেনাবাহিনীর প্রধানের মাধ্যমে কিছু একটা ঘটতে যাচ্ছে, পরিবর্তন করতে, এরকম ধরনের আশঙ্কা অনেক পক্ষ থেকে আমরা, অনেক দিক থেকে আমরা শুনতে পাচ্ছি। বাস্তবতা কি এরকম অবস্থা আছে কিনা, এবং ডাকসু নিয়েও প্রশ্নটা রয়েছে। না, বাংলাদেশে সেনা শাসন আসবে না এই মুহূর্তে যদি বলি, মানে আজকের দিন অনুযায়ী বক্তব্য যদি বলি, তাতে সেনাবাহিনীর কু করার কোনো সম্ভাবনা নেই। এটা সম্পূর্ণ আমাদের 5 তারিখের পর থেকে বিভিন্ন মহল থেকে সেনাবাহিনীর এই কু হবে, আজকে রাতে হবে, কালকে রাতে হবে, এভাবে বলতে বলতে ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশের বিভিন্ন জনগণের ঘুম নষ্ট করেছে একটা জাতি এবং একটা গোষ্ঠী। আমি এটা শুরু থেকেই প্রতিবাদ করেছিলাম। আমি অনেকের সাথে একমত যে আমাদের রাষ্ট্রের সমস্ত বাহিনীর গুলোর মধ্যে সবাই পুত পবিত্র না, সবাই যে একেবারে ভালো মানুষ, দেশপ্রেমিক, আমাদের পক্ষের, এটা না, এবং এটা হওয়ার সুযোগও ছিল না। কারণ গত 16 বছর দোসরের আমলে, আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্টের আমলে আপনি এরকম পুত পবিত্র জিনিস কামনা করাটাও কোনোভাবে সঠিক না। যদি সঠিক থাকতো তাহলে তো এই শেখ হাসিনার ফ্যাসিস্টের পতন আরো বহুদিন আগেই হতো। কিন্তু বরং আমরা যাকে দোষারোপ করি অনেক ক্ষেত্রে, সেই ব্যক্তি কিন্তু চাকরির 44 দিনের মাথায়, যেমন ওয়াকারুজ্জামান সাহেবের নিয়োগ প্রাপ্তির 44 দিনের মাথায় শেখ হাসিনার বিদায় হয়েছে। এর চেয়ে অভিযোগ প্রাপ্ত বেশি, যেমন ওয়াকারুজ্জামানের তো ফ্যামিলির কাউকে নিয়ে আপনি অভিযোগ দিতে পারছেন না যে তিনি কাউকে পার করিয়েছেন, কিংবা কোনো ব্যক্তিকে, তার আপন ভাইকে মার্ডার কেসের আসামি থেকে ক্ষমাপ্রাপ্ত করে বিদেশে লাইসেন্স দিয়ে চাকরি দিয়েছেন, এটা তো পাবেন না তার ক্ষেত্রে। তার অভিযোগ একটাই, সে শেখ হাসিনার হয়তো আত্মীয়, হয়তো না পুরোই আত্মীয়। কিন্তু না, আমি বলছি, কিন্তু পূর্বের এরকম বহু সেনাপ্রধান ছিলেন
যারা এর চাইতে বড় বড় জায়গায় করাপশনের সাথে জড়িত, রাষ্ট্র কাঠামোর সাথে মানে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, অন্যায়ভাবে দাবি পূরণ করিয়েছে প্রেসিডেন্টের কাছ থেকে, কিন্তু তারা কিন্তু এই দেশে শেখ হাসিনার বিদায়ের জন্য বিন্দুমাত্র অবদান রেখে নাই, এবং আমরা কিন্তু তাদের নামগুলো ভুলেও গিয়েছি। এখন আমরা যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু জুলাই যোদ্ধাদেরই একজন অংশ আমি মনে করি। সেনাবাহিনীটাকে কেন মনে করি? দেখেন, শেখ মুজিবের মূর্তিগুলো ভাঙার সময় সেনাবাহিনীর সদস্যরাই পাশে ছিল। বহু অফিস থেকে আমি ছবি নামানোর সাথে দেখেছি, তাদের কিন্তু সেনাবাহিনীর সদস্যরা সেখান থেকে নামিয়েছে। আপনি বাহিনীর সমস্ত বাহিনীটাকে কোনোভাবে দোষারোপ করা যাবে না, এবং আমি মনে করি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেও যাবে না। কেন যাবে না? আমার বক্তব্যের টোন আর একটা বাহিনীর প্রধানের টোন একই রকম হবে না। আপনি তো বলছেন যে নিউট্রালাইজেশনের কথা, যে তারা কেন নিউট্রাল থাকে না, তারা কেন স্বতন্ত্রতা থাকে না, তারা কেন দলীয় প্রভাব নিয়ে কথা বলে। তাহলে আপনাকে সেই কথা যখন আপনি বক্তব্য দিবেন, সেটাকে এস্টাবলিশ করতে হলে আপনি এই বাহিনীগুলোর উপর থেকে আপনার যে চাহিদা এটা কমাতে হবে। তবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে অনৈক্যের জায়গাটা যেখান থেকে শুরু হয়েছে সেইটার উপর বেস করে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে সেইটা বন্ধ করতে হবে। আপনি যদি আপনার বিএনপির সাথে জামাতের সম্পর্ক খারাপ, জামাতের সাথে এনসিপির খারাপ, বা এনসিপির সাথে বিএনপির খারাপ, এটা তো 5ই আগস্টের আগে ছিল না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা প্রত্যেকেই যার যার জায়গায় একেবারে মানে যে যেভাবে পারছি সেভাবে দেশটাকে নিজের মতো মনে করে যা ইচ্ছা তাই করছি, অথচ আমাদের 16 বছরের ফ্যাসিস্টের সেই যে ক্ষত দাগ, সেই জিনিসগুলো তো এখনো শুকায় নাই। আপনার শেখ হাসিনা কি ধ্বংস করে নাই বলেন? সমস্ত পুলিশ বাহিনীটাকে একটা তার নিজস্ব ক্যাডার বাহিনী বানিয়েছিল। সমগ্র র্যাব বলেন, প্রত্যেকটা প্রশাসনিক কাঠামো বলেন, এবং যেটা আপনি বলছেন সেনাবাহিনীও, এই বাহিনীর মধ্যেও কি আপনি মনে করেন না যে সেনাবাহিনীর সদস্যদের মধ্যে আওয়ামী লীগের লোক ঢুকে তারপরে এই যে আয়নাঘর টায়নাঘর এগুলো করছে, তারা সাহায্য করছে না? যদি তাই না হয় তাহলে এখন যে এই কয়েকদিন আগে চিফ প্রসিকিউটর আমাদের তাজুল ইসলাম সাহেব বললেন যে একজন অফিসার শুধু 1030 জন মানুষকে হত্যা করেছে, এবং তিনি সেখানে রক্ত ছিটে আসলে তিনি অনুভব করতেন যে গরম গরম ভাব, তার মানে হৃদয়ের মধ্যে কতটা ক্ষোভ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে লোকগুলোকে হত্যার জন্য, তিনি তাদেরকে হত্যা করতেন। তো এই কাজগুলো তারাই করেছে। আবার একই জায়গায় আমরা কিন্তু দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্য এসকে সিনহা, আজকের কি বলে মেজর সিনহা এম রাশেদ, যে চট্টগ্রামে খুন হলো ওসি প্রদীপের মাধ্যমে। তাহলে এই যে জায়গাগুলো আমাদের দেশে কিন্তু এই অবস্থানটা গত 16 বছর বিভিন্ন জায়গা থেকে হয়েছে। সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে 5ই আগস্টের পরে যেই প্রাপ্তিটার প্রত্যাশা আমরা করেছিলাম, যেটা আমরা চেয়েছিলাম যে এভাবে কিছু হোক, সেটা কিছুই হয়নি। এটা হয়নি কি কারণে? 2টা কারণে হয় নাই। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশের বর্তমান যে সরকারকে আমরা বানিয়েছি এটা একটা প্যাকেজ সরকার হয়েছে। প্যাকেজ মানে যার যেভাবে আছে, ধরেন আপনাকে আমি চিনি, ওনাকে আমি চিনি, 2 জনে মিলে 10 জনে মিলে যেভাবে ইচ্ছা, কেউ বুড়া কেউ জুয়ান, কারো নিজের আত্মীয়, অথবা বিগত দিনে আমেরিকা লন্ডন একসাথে থাকিয়েছি, চা খেয়েছি, কেউ হয়তো চায়ের কাপ টেনে দিয়েছে আমার, তো তাকেও আমার একটা ডেপুটি একটা কিছু বানিয়ে দিলাম, যাদের সাথে রাষ্ট্রের সাথে যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নাই। আপনার সেই দিক বিবেচনায় বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ দেওয়া উচিত। এত বিশৃঙ্খলার পরেও, সরকার এত অপারগতা, বিভিন্ন ধরনের উইক থাকার পরেও এদেশের মানে রাজনীতিবিদরা কিন্তু তাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে স্টিল সাহায্য করছে। এটার 2টা রিজনে সাহায্য করছে। একটা হচ্ছে এদেশের রাজনীতিবিদরাও মনে করেন যে শেখ হাসিনার 16 বছরের যে অপবিত্র দেশটা ছিল, সেখান থেকে এখন দেশটা যেভাবে এসেছে মন্দের ভালো চলুক, কোনো মতে আমরা দেখি কিছু একটা করে নির্বাচন পর্যন্ত সময়টাকে পার করতে পারি কিনা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প তো আর কোনো আমাদের হাতে হ্যান্ডে লোকও নেই। আপনি যে একজন শাসক বসাবেন সেই লোকটাও কিন্তু আমার এখানে নেই। আমি কেন বারবার সেনা শাসন আসবে না বলছি, এর একটা অন্যতম কারণ হচ্ছে আসলে 5 তারিখে আসবে সেনাবাহিনীর সবচেয়ে বড় যে কাজটা, যদি তার মধ্যে পাওয়ার পলিটিক্সের প্রথম ইচ্ছা থাকে যে আমি একটু নেতা হবো, এরশাদ সাহেবের মতো 9 বছর 8 বছর চালাইতে হবে, এই কনফিডেন্স লেভেলটা তাদের থাকতে হবে হাই, নাম্বার 1। 2 হচ্ছে তাকে বিদেশি শক্তির সাপোর্ট থাকতে হবে। 3 হচ্ছে জনগণের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে ইমিডিয়েট কোনো প্রতিবাদ আসবে না। মানে আসবে অবশ্যই, সেনা শাসন আসলে সেটা আজ হোক কাল হোক 10 বছর পর হলেও প্রতিবাদ আসবে, এটা তারা জানে। কিন্তু তারপরেও উইদিন 1 ইয়ার 2 ইয়ার্স নোবডি উইল মানে কি বলে এগেইনস্ট দেম, এরকম যদি সিচুয়েশন তারা ফিল করে তখন তারা নেয়। সেই ফিলিংস এর ডেটটা ছিল 5ই আগস্ট। কিন্তু 5ই আগস্ট যখন তারা নেয় নাই, তার মানে আজকে তারা নিয়ে আহাম্মক হওয়ার কোনো সুযোগ তাদের নেই। বরং আমি মনে করি সেনাবাহিনীর সদস্যরা প্রতিটা দিন প্রহার গুনছে কিভাবে বেরাকে ফিরে যাবে। তবে সেনাবাহিনীর সাথে আমাদের দেশের রাজনীতিবিদ এবং সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট। এটারও অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে সেনাবাহিনীও মনে করে যে যাই করি তোমরা আমাদেরকে দোষারোপ করো,
যাই করি তোমরা আমাদেরকে এটা করো, আইন প্রয়োগ করতে গেলেও তোমরা বলো করো বা কেন, আর প্রয়োগ না করলেও তোমরা বলো আমরা ঢিল কেন। তো তাদের যেহেতু স্বার্থ নাই, আবার সেই জায়গার মধ্যে তো কিছু লোকেই তো আওয়ামী লীগ আছেও, এটাও তো বাস্তব সত্য। তো এই সবকিছু মিলে একটা মানে এখানে একটা সমন্বয়হীনতার অবস্থানটা বিরাজ করছে বিধায় আমরা অস্বস্তিতে আছি। কিন্তু আজও আমার কাছে মনে হচ্ছে যে তারা এটা নিবে না। তবে সেনাবাহিনী নিবে না, কিন্তু গ্রাউন্ড তৈরি হইতে বাংলাদেশে কিন্তু সময় লাগে না। 5ই আগস্ট তৈরি হয়েছে উইদিন 15 ডেজ 20 ডেজ। আমাদের নিজেরাই নিজেদের মধ্যে এমন একটা অবস্থা তৈরি করছে, তাদেরকে জোর করে আনতে। যেমন আপনাকে আমি বলি, আপনাকে আমি এই 2টা পয়েন্টে বলি, আজকের এই 3-4টা পয়েন্টের কারণে আপনার কাছে মনে হচ্ছে সেনা শাসন আসতে পারে। নাম্বার 1, গতকালকে চিফ কি বলে আমাদের মানে হ্যাঁ না চিফ অ্যাডভাইজার না, গতকালকে বাংলাদেশের আইনজীবী কি বলে ওটাকে, আমাদের চিফ জাস্টিস, হ্যাঁ রাইট, চিফ জাস্টিসের সাথে তার সাক্ষাৎ হয়েছে। এই সাক্ষাৎটা 2 মাস আগের একটা প্ল্যানিং সাক্ষাৎ হিসেবে, তার মানে 2 মাস আগ থেকে করা একটা প্ল্যানিং সাক্ষাৎ, কিন্তু মিলে গেছে কবে, যেদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 1500 ছাত্র আহত হয়েছে, 2 জন ছাত্র আইসিইউতে আছে, এট দ্য সেম টাইম সেনাপ্রধানের থেকে সাক্ষাৎ, রাইট। 2 নাম্বার আজকের যেটা আপনি পড়েছেন যে রাষ্ট্রপ্রধান এবং কি বলে আপনার মানে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ, এটা সাধারণত কোনো বিদেশে ভ্রমণ করার পরে ইমিডিয়েট এসেই তাদের একটা রিপোর্টিং এর একটা রেওয়াজ কিন্তু আছে। সেই জায়গা থেকে চায়না সফর করেছে, বিদেশ থেকে এসেছে, রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী কিন্তু আলোচনা করতেই পারে। আর একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, ইন্টেরিয়র গভর্নমেন্ট মানে কেন আপনার ওই পালিয়ে যাওয়া দোষরা খুব খুশি হচ্ছে না, খুশি হচ্ছে বিকজ অফ পালিয়ে যাওয়ার দোষীদের জন্য, এবং আমরাও দেখতে পাচ্ছি অনেক গুরুত্বপূর্ণ কেউ পালিয়ে যাওয়া দোষীদের জন্য খুশির সংবাদ হইলো আপনি মিলেদেও গ্যাঞ্জাম বাজলে সে খুশি হবে। আপনার তাফসীর মাহফিলের মধ্যেও যদি কেউ মাউথ কারাকারি করে সে খুশি হবে, কারণ ওর তো কোনো অপশন নেই এখন আর বাংলাদেশে রাজনীতি করার। ও এখন চায় যে বাংলাদেশে আমার পরিবারের মধ্যে আমি যাতে কেওয়াস তৈরি করি, এবং অনেকে আবার বিষয়গুলো নিয়ে আবার গুজবও ছড়াচ্ছে, প্রতিদিনই হচ্ছে গুজব তো অবশ্যই ছড়াচ্ছে। আমি আপনাকে আজও চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি এই কথা সত্য না হয় তাহলে এই গুজববাজদেরকে টেনে এনে তারপরে কান কেটে দিয়ে দিই। আমি আজও বলছি সেনাবাহিনী বাংলাদেশে ক্ষমতা নিবে না, নিবে না, নিবে না। হ্যাঁ নিবে, যদি এখন আপনি বিএনপি, জামাত, চরমনাই, অন্যান্য এনসিপি, গণ অধিকার আপনারা দেদারসে তাদের বিরুদ্ধে সকাল সন্ধ্যা এগুলো বলতে থাকেন, এবং আপনি রাষ্ট্রের এমন একটা বিশৃঙ্খল পরিস্থিতি করেছেন, তখন তো অপশন থাকবে না। যেমন 5ই আগস্টের ক্ষেত্রটাকেই আপনাকে বলি, সেনাবাহিনী বাংলাদেশে যদি 5ই আগস্ট দায়িত্ব নাই, মানে সেনাবাহিনীকে আমরা অনেক সময় বলি কি কোন ঠাসা, তাদের দায়িত্ব কি, তারা কেন আমাদের উপরে প্রভাব খাটাবে? আরে চান্দু, তারা প্রভাব যদি নাই খাটায়, 5 তারিখে আমরা ইয়াতিমের মতো তাদের কাছে কেন বসতে গেলাম? তারা কেন আমাকে ডেকে নিয়ে তারপরে আমাকে লিয়াজো মেনটেন করাই দিল? দ্যাট মিনস দে হ্যাভ সাম পাওয়ার। when আমরা মানে ফেইলিওর হচ্ছি, আমরা ফেইলিওর হলে একটা বাহিনীর কাছেই যাচ্ছি, এটাই বাস্তবতা। এবং এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য জনগণকে এখন ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। আমরা যদি বিশৃঙ্খল করে এটাকে সোমালিয়া বানাই দেই, আমরা যদি ওই ব্ল্যাক কান্ট্রির মতো নিজেদের মধ্যে নিজেদের প্রতিদিন যদি ঝগড়া বিবাদ লাগিয়ে রাখি, নিজে টেনে না আনি তাহলে এমন। এবং আরেকটা কথা আপনাকে বলি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই কাহিনীটাকে আপনি কোনোভাবেই মানে বলতে পারেন না যে এটা মানে ইউনিভার্সিটির ছোট কোনো কাহিনী। এটার সাথে একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন বলে যে আমরা অসহায়, আমাদেরকে মেরেছে, ছাত্রদেরকে উদ্ধার করেন, ছাত্রলীগের ছেলেরা হেলমেট পরে সেখানে আক্রান্ত করছে, দ্যাট মিনস ওই জোবরা গ্রামে গ্রামবাসীর তুলনায় অপরাধী হচ্ছে ছাত্রলীগ। তাহলে তারা সেখানে অ্যাক্টিভ। ঢাকা শহরে গতকালকের মিছিল হলো, ছাত্রলীগের ছেলেরা মিছিল করলো। কিভাবে তারা 150 লোক নিয়ে গতকালকে মিছিল করে, যারা 1.5 জন লোক বাংলাদেশে থাকার কথা না? এট দ্য সেম টাইম গত 2 দিন আগে দেখেন প্রেস ক্লাবে 71 মঞ্চ নাম দিয়ে তারা আবার কতগুলো দোসরদেরকে হাজির করে সেখানে আবার 71-এর প্রজন্ম নিয়ে নতুন করে করেছে। আমি ধন্যবাদ জানাই আপনার মাধ্যমে 24 প্রজন্ম নামের একটা মঞ্চ নামে একটা সংগঠন, তারা ইমিডিয়েটলি এটার ব্যাপারে প্রতিবাদ করেছিল। কিন্তু আমি বলছি যে এই জিনিসগুলো যখন তৈরি হয় সেই সময় আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে শেখ হাসিনা যতগুলো ন্যারেটিভ তৈরি করছে ওই ন্যারেটিভের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকা। আমি আজও আপনার মাধ্যমে বলছি, বিএনপির উদ্দেশ্যে, জামাতের উদ্দেশ্যে, আপনারা এই 2 দলের মধ্যে থেকে কেউ বিরোধী দল কিংবা সরকারে আসবেন, বিএনপিকে প্রস্তুত থাকতে হবে। ফর এক্সাম্পল, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে, বিএনপি বিরোধী দল হলো, আপনি প্রস্তুত হন বিরোধী দল হওয়ার জন্য, আপনার কোনো সমস্যা নাই। কেন? গত 16 বছর বিরোধী দল তো দূরের কথা, 6টা এমপি আপনি পান নাই। আবার যদি বিএনপি ক্ষমতায় আসে, জামাত প্রস্তুত হন, আপনি বিরোধী দল হবেন। আপনি তো জিন্দেগিতে কোনোদিন বিরোধী দল হন নাই, তো আপনি প্রস্তুতি নিয়ে বিরোধী দল হলে আপনার সমস্যাটা কোথায়? আপনি 20টার জায়গায় এখন যদি মানুষ আপনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে চায়, এই ভাবনাটা যদি জনগণের মধ্যে তৈরি হয়, এটা তো জামাতের জন্য প্লাস পয়েন্ট। সেই জায়গা থেকে আমি বলছি একটা পয়েন্টে আমাদের কাজ করতে হবে, ইউনিটির বিকল্প নাই, এবং রাজনৈতিক ঐক্য ছাড়া এই দেশে আওয়ামী লীগের হটকারীদেরকে হটাতে পারবেন না। শুধু বাহিনীগুলোকে দোষারোপ না করে নিজেদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়েই আওয়ামী অপশাসন থেকে দূরে থাকতে হবে। দোষরদের ফিরে আসার একটা প্রবেশ পথ হিসেবে কাজ করবে যদি ঐক্য না থাকে, সেটি আপনি বুঝতে যাচ্ছেন। আপনাকে ধন্যবাদ জনাব মেজর আলতাফ করিম। আপনি এই 2টি প্রশ্ন তো আছেই, কিন্তু
যদি কথার কথা যদি সেনাবাহিনী টেক ওভার করেও, মানে কাদের পক্ষে কাজ করবে বলে মনে হয়? তারা কি আসলে দোষরদেরকে আবার ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা চালাবে? এই পরিস্থিতিতে যদি বর্তমান সেনাপ্রধানের নেতৃত্বে যদি এমন কিছু হয়, আর হওয়ার সম্ভাবনা তো সবাই উড়িয়ে দিচ্ছে, আপনি একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি কিভাবে দেখছেন? স্বপ্ন আপনার বক্তব্য। ধন্যবাদ সাগর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুর রহমানের একটি কবিতা দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এই নিয়েছে ওই নিল যা, কান নিয়েছে চিলে। এখন গত 5ই আগস্টের পরে প্রত্যেক দিনে আসলে আমাদের কান নিয়ে যাচ্ছে চিলে, এই একটি বাক্যই। আমি জাস্ট ইতিহাস থেকে কিছু উদাহরণ দিতে চাই। 1975 সালে বাংলাদেশে সর্বপ্রথম মার্শাল ল জারি হয়েছিল, কিন্তু সেটার কারণটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের চরম ব্যর্থতার কারণে শেখ মুজিবের বিরুদ্ধে একটা বিপ্লব হয়, এবং সেই সময় পরবর্তীতে আবারও কাউন্টার বিপ্লব হয় 3রা নভেম্বর, এবং সর্বশেষে 7 নভেম্বরে সেনা শাসন দেশে আসে। এর ব্যর্থতার দায়ভার সম্পূর্ণরূপে রাজনৈতিক। দ্বিতীয়ত সেনা শাসন আসে হচ্ছে 1982 সালে, যখন জেনারেল এরশাদ একটা নির্বাচিত রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে সরিয়ে তিনি ক্ষমতা দখল করেছিলেন। এইটাই একমাত্র সিচুয়েশন যেখানে স্বপ্রণোদিত হয়ে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করেছিলেন। কিন্তু এরপরের ইতিহাস আপনারা দেখেন যে 90-এর পর থেকে 1996-এ জেনারেল নাসিম একটা বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা কিন্তু সেনাবাহিনী ব্যর্থ করে দিয়েছে। পরবর্তীতে 2007 সালের 11ই জানুয়ারি যেটা হয়েছিল সেটা সেনা শাসন না, সেটা আমি বলবো তখনকার সরকারের ব্যর্থতা, পূর্ববর্তী সরকারের। কারণ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে 2 বছর বিচারপতিদের বয়স বাড়ানোর কারণে KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর ব্যাপারে আওয়ামী লীগের বিরোধী দল তখনকার আওয়ামী লীগের অবজেকশন ছিল। সর্বশেষে আওয়ামী লীগ ইভেন ইয়াজউদ্দিন বিএনপি নির্বাচিত রাষ্ট্রপতি তাকেও মেনে নিয়েছিল। শুধুমাত্র তারা বলেছিল যে প্রধান নির্বাচন কমিশনার আজিজকে সরাতে হবে, কিন্তু বিএনপি তখন এইটুকুন উদারতাও দেখায় নাই আজিজকে সরানোর মতো। সো আলটিমেটলি সেনাবাহিনী ব্যাক একটা গভর্নমেন্ট আসলো, যেটাকে আমরা 111 বলি, এবং তাকেও জনগণ স্বাগত জানিয়েছিল, কিন্তু সেনাবাহিনী সরাসরি ক্ষমতা গ্রহণ করে নাই। আজকে আপনি যে প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরটা এখানেও কিন্তু লুকিয়ে আছে। জেনারেল মঈনুল আহমেদ 5 জন সিনিয়র জেনারেলকে ডিঙ্গিয়ে সেনাপ্রধান করেছিলেন তখনকার বিএনপি সরকার, আনপ্রেসিডেন্টেড, কিন্তু সিনিয়রিটি লঙ্ঘন করে তাকে সেনাপ্রধান করা হয়। উনি কিন্তু বিএনপির পক্ষে কাজ করেন নাই। সুতরাং সেনাবাহিনী এমন একটা বাহিনী, এটি লয়াল টু দ্য কান্ট্রি, এটা কোনো ব্যক্তির আন্ডারে না। বাট 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর পরে এই ঘটনাটাই আমি আসছি। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআর কিলিং এর পরে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু আপনারা মনে করে দেখেন, এর পরেও কিন্তু সেনাকুঞ্জে শেখ হাসিনার সামনে অফিসাররা চেয়ার ছুঁড়ে মেরেছিল এবং তাকে কিলার বলে চিৎকার করে গালি দিয়েছিল যে ইউ হ্যাভ কিল্ড আওয়ার ব্রাদার্স। এটা কিন্তু অফিসাররা বলেছিল। 300-র মতো অফিসার চাকরি হারিয়েছে তারপরে। এরপরে 2011 সালে মেজর জিয়া, যে আজকেও দেশের বাইরে অবস্থান করছে, তার ফাঁসির রায় হয়েছে তার বিরুদ্ধে। জিয়া কিন্তু সে সময় একটা বিদ্রোহ করার চেষ্টা করেছিল এই বিডিআর কিলিং এর বিরুদ্ধে। পরবর্তীতে সেনাবাহিনীর বহু অফিসার এই বিডিআর কিলিং নিয়ে কথা বলার কারণের জন্য চাকরিচ্যুত হয়েছে। এবং সর্বশেষ আপনারা জানেন যে সিনা হত্যা কাহিনী, যেটা পূর্বে আমার আলোচক বলেছেন। তো এরপরে এই চড়াই উত্তরায়ের মাঝ দিয়ে সেনাবাহিনী গড়ে উঠেছে। এর মাঝে আমরা দুশ্চরিত্রবান কিছু সিনিয়র অফিসারকে পেয়েছি, জেনারেল আজিজকে পেয়েছি, জেনারেল শফিউদ্দিনকে পেয়েছি। সুতরাং সেনাবাহিনী 100% যে সেনাবাহিনী ক্লিন ছিল সেটাকে দূষিত করার চেষ্টা করা হয়েছে। তার পাশাপাশি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রের ইনফ্লুয়েন্স। তারা সবসময় চেষ্টা করেছে সেনাবাহিনীকে দুর্বল করার। কিভাবে দুর্বল করে? যেমন জামাত ইসলামের শিবিরের কথা শুনি যে মাঝে মাঝে শিবিরকে অনেকে ব্যবসা দিয়ে তাদের চরিত্রটাকে নষ্ট করার চেষ্টা করে, তাদের আইডিওলজিকে নষ্ট করা। কারণ সেনাবাহিনীকে বিভিন্ন ধরনের কনস্ট্রাকশনের কাজ, বিভিন্ন ধরনের টাকার অফার, বিভিন্ন লোভ দেখিয়ে কিছু কিছু অফিসারের নৈতিক স্খলন ঘটেছে, এবং যার প্রেক্ষিতেই জিয়াউল আহসানের মতো অনেক অফিসার তৈরি হয়েছে। কিন্তু এখানেও দেখুন, তারা কিন্তু সেনাবাহিনীর আন্ডারে থেকে কোনো কাজ করে নাই। জেনারেল ইকবাল করিম ভুঁইয়া তার ফেসবুক স্ট্যাটাসে খুব ক্লিয়ারলি বলেছেন, জিয়াউল আহসানকে উনি বহুবার প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করেছেন যে আপনি তাকে সেনাবাহিনীতে ব্যাক করান, কিন্তু শেখ হাসিনা তাকে ব্যাক করতে দেয় নাই।
জিয়াউল আহসানকে একসময় পিএনজি করেছিলেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, যে তাকে ক্যান্টনমেন্টে ঢোকা নিষেধ, কিন্তু জিয়াউল আহসান সেটাও প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে সেটা উজ্জ্ব করিয়েছেন। সুতরাং তারেক সিদ্দিকী সেই সময় সেনাবাহিনী বাহির থেকে পরিচালনা করত। সমস্ত গুম খুন যেগুলো হয়েছে সেগুলো ডিজিএফআই করেছে, এনএসআই করেছে, র্যাব করেছে, বিজিবি করেছে, কিন্তু সেনাবাহিনীতে চাকরিরত জলপাই রঙের ইউনিফর্ম পরে কিন্তু কেউ কাউকে গুম করে নাই। সুতরাং সেনাবাহিনী কিন্তু নিজেকে বিতর্কের ঊর্ধ্বে রেখেছেন। হয়তো বাহিনী প্রধান বা কিছু সিনিয়র কর্মকর্তা তারা সীমা লঙ্ঘন করেছেন। এখন আমাদের দাবি কি? 5 অগাস্টের পরে বা 3 অগাস্টে আসি, যখন একজন অফিসার দাঁড়িয়ে বলল যে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেছেন তোমরা জালিমদের পক্ষ নিও না বা জুলুমকারীদের হে আল্লাহ তুমি আমাদেরকে জুলুমকারীদের সহায়তাকারী বানিও না, তখন কিন্তু সেনাপ্রধান আমিন বলেছিলেন, আপনারা স্মরণ করতে পারেন। সুতরাং সেনাবাহিনী কিন্তু 5 আগস্টে ক্ষমতা নিতে পারতো, তখন কেউ না করতো না, সেনাবাহিনীকে সবাই ওয়েলকাম করতো। কিন্তু 5 থেকে 8 আগস্ট সরকারবিহীন এই পরিস্থিতিতে, জটিল পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের জনগণের পাশে ছিল এবং যে সময় চরমভাবে লুটতরাজ এবং অরাজক পরিস্থিতি সেটাকে দমন করেছে সেনাবাহিনী, একমাত্র অর্গানাইজেশন। এই পলিটিক্যাল টিমগুলোকে তারা একত্রিত করেছে এবং আপনারা মনে করে দেখেন 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান বেশ কয়েকবার ওয়ার্নিং দিয়েছে যে আপনারা সতর্ক হন, প্রত্যেকে ইউনাইটেড থাকুন। কিন্তু আমরা কি সেটা পেরেছি? আমরা শত্রু রাষ্ট্রকে বারবার সুযোগ করে দিচ্ছি। ইন্ডিয়ার পরিকল্পনা কি? দেশে যে কোনো জায়গাতে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে এবং আওয়ামী লীগ ঢুকে যাবে, এটাই তো পরিকল্পনা। আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে একটাই আপনি অভিযোগ করতে পারেন, সেটা হচ্ছে আমার নিজেরও প্রশ্ন যে কেন এই 20-25 জন সিনিয়র অফিসার যারা সরাসরি গুম খুনের সাথে হত্যায় জড়িত তাদেরকে কেন শাস্তির আওতায় নিয়ে আসা হচ্ছে না? আমি আশা করি এই ব্যাপারে সেনাবাহিনীর যারা কর্তৃপক্ষ তারা নজর দিবেন এবং তাদেরকে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসবেন, এটা আমাদের আশা এবং এটা ঘটবে ইনশাল্লাহ। কিন্তু সেনাবাহিনী সম্পর্কে যে প্রত্যেকদিন বলা হচ্ছে ক্ষমতা নেওয়া, এটা অ্যাবসার্ড। কারণ সেনাবাহিনী ক্ষমতা নেওয়া এটা সেনাবাহিনী সাধারণ সদস্যরাও চান না, সেনাপ্রধান নিজেও চান না, এবং পরিণতি সবসময়ই ভয়াবহ। সেনাবাহিনী যতবারই ক্ষমতার কাছে গিয়েছে ততবারই তার মাসুল সেনাবাহিনীকে দিতে হয়েছে। তার সর্বশেষ উদাহরণ হচ্ছে 2007-08-এর এই আর্মি ব্যাকড গভর্নমেন্টের কারণেই কিন্তু 2009-এর এই পিলখানা ম্যাসাকার সৃষ্টির একটা কারণ তৈরি হয়েছিল। সুতরাং সেই অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। কাজেই সেনাবাহিনী ক্ষমতা নিবে না, এটা আমরা নিশ্চিত থাকতে পারি। সেনাবাহিনী ক্ষমতা নিবে না, কিন্তু সেনাবাহিনীর যে মধ্যে যে লুকায়িত যে ক্রিমিনাল গুলো আছে তাদেরকে বিচারের জন্য জোর দাবি আমাদেরকে উঠাতে হবে। তাদেরকে বিচার করবার অথরিটি আসলে কার? আরেকটি প্রসঙ্গ, আপনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এখানে আমার কয়েকটি কথা আছে বলার। এখন ডিজিএফআইআর কে প্রধান হবেন এটা নির্ধারণ করেন হচ্ছে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। এনএসআই কে যাবেন সেটা নির্ধারণ করে হচ্ছে সরকার। তাহলে সরকার যদি উদ্যোগ না নেয় এটা সেনাপ্রধানের একক দায়িত্ব কিভাবে হয়? আজকে কি আমরা এনএসআই তে গত 15 বছরে যে নিয়োগ হয়েছে, যে আমার দেশ পত্রিকা যে নিউজ করেছে যে এনএসআই এর মধ্যে রয়ের এজেন্ট, এটা ক্লিন করার দায়িত্ব কার? এটা ক্লিন করার দায়িত্ব সরকারের, এটা সেনাবাহিনীর নয়। একইভাবে ডিজিএফআই এর ভিতরে যে কোনো দুষ্কৃতিকারী থাকে সেটা পরিষ্কার করার দায়িত্ব সরকারের। সরকারের কাছ থেকে সেনাবাহিনী কতটুকুন সহায়তা পেয়েছে? আমরা একপক্ষীয় যদি শুধু সেনাবাহিনীকে দোষারোপ করি তাহলে কাউন্টার পার্ট যে সরকার তার ভূমিকা পালন করেছে কিনা সেনাবাহিনীর প্রশ্নে। হ্যাঁ, ডক্টর ইউনূসের অনেক অবদান আছে দেশের ইকোনমিকে স্টেবল করার জন্য এবং অন্যান্য পররাষ্ট্রনীতির ক্ষেত্রে, বাট সেনাবাহিনী পরিচালনার ক্ষেত্রে বা গোয়েন্দা সংস্থা পরিচালনার ক্ষেত্রে কোনো দক্ষতার পরিচয় সরকার দিতে পারেনি। 1 নাম্বার পয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের প্রধান যে রাজনৈতিক শক্তি বিএনপি, তারা 5 আগস্ট থেকে নেগেটিভ গেম প্লে করছে। আমি বিএনপির সম্পূর্ণরূপে আমি একজন জাতীয়তাবাদী একজন মানুষ, আমি চাই বা আমি কামনা করি বিএনপি ক্ষমতায় আসুক, কিন্তু প্রশ্ন হচ্ছে বিএনপি যদি আমি সমালোচনা না করি তারাও আওয়ামী লীগের মতো বিপদগামী হবে। তাদের দোষগুলো আমাকে ধরিয়ে দেওয়াটা আমার নৈতিক দায়িত্ব। তারা 5 আগস্টের পরে প্রথমেই বলল কি, যখন কোনো সরকার নাই 3 মাসের মধ্যে নির্বাচন, রাষ্ট্রপতিকে সরানো যাবে না, সংবিধান সংশোধন করা যাবে না। যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 10 বছর আগে বলেছিলেন যে এই সংবিধান সমুদ্রে ছুঁড়ে ফেলতে হবে, সেই বিএনপি নেতার আজকে বলে যে 72 সংবিধানে আমরা থাকবো। তো 72-এর সংবিধান তো ভাই ইন্ডিয়ার লেখা সংবিধান। ডক্টর কামাল হোসেন ইন্ডিয়া থেকে চোথা মেরে নিয়ে এসে 72 এটা বসাই দিছে, এটা আমাদের সংবিধান, যেটা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের লেখা বঙ্গভঙ্গের পরে।
তো এই সংবিধান নিয়ে আমরা চলবো নাকি আমরা নতুন সংবিধান তৈরি করব? প্রত্যেকটা সংস্কারে বিএনপি বাধা দিয়েছে। বিএনপির এক মনোনয়ন প্রত্যাশী আমার এলাকার আসনের, তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনাদের সাথে জামাতের এই সম্পর্কটা কিভাবে উন্নতি করা যায়? বলে কি, আমরা তো জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে চাই, জামাতকে না, জামাত তো রাজাকার। তা বললাম আপনাদের লজ্জা লাগলো না যে গত 40 বছর রাজাকারকে নিয়ে আপনারা রাজনীতি করলেন? আপনারা 91 সালে ক্ষমতায় আসছেন রাজাকারের সহায়তায়। একটি স্ট্যাটিস্টিক্স ফুয়াদ ভাই দিয়েছে, খুব সুন্দর একটা স্ট্যাটিস্টিক্স, এবং এটা 2019 সালে অনেকগুলো পত্রপত্রিকা আসছিল আওয়ামী লীগ আমলের। 10,000 রাজাকারের মধ্যে 8,000 হচ্ছে আওয়ামী লীগের সদস্য, 1200-1300 বিএনপির, জামাতের রাজাকারের সংখ্যা 53। পরে লিস্ট করে বন্ধ করে দিয়েছে। তো তাহলে রাজাকারের দলকে, শেখ মুজিবুর রহমান কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? উনি তো মুক্তিযুদ্ধ চান নাই, উনি তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সুতরাং এই যে প্রশ্নগুলা, ডিভাইডেশনটা কেন আমরা ইসলাম তো স্বাধীনতা চাননি, চাই নাই, এটা তো রাজনৈতিক একটা ডিসিশন, এটা তো 50-53 বছর আগের ঘটনা। এই জিনিসটা তো সলভড ইস্যু। তাদের পানিশমেন্ট হয়েছে, ভুয়া বিচার হয়েছে, 5 জনের ফাঁসি হয়েছে। আজকে যদি বলা হয় রাজাকার ইস্যু, বিএনপি যদি বলে, তাহলে বিএনপি কেন 2 জনকে মন্ত্রী বানিয়েছিল? কেন বিএনপি 91 সালে 17টা জামাতের আসন নিয়ে তারা ক্ষমতায় আসছিল? চান নাই মানে সাগর ভাই, এটা আমি বুঝলাম না। আপনি রাজাকার মানে জামাত ইসলাম চায় নাই বলতে কি মিন? জামাত ইসলাম তো চায়নি, চাইনি বলতে কি মিন করছেন? ফর এক্সাম্পল আপনার কাছে লিস্ট স্পষ্ট, তারা রাজাকারের পুরাতন বিতর্কে যায় না। রাজাকারের লিস্ট হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। জামাত ইসলাম 1000 যদি রাজাকারের 1000 আপনি এটা জানেন, 1000 যদি রাজাকারের লিস্ট থাকে, তার মধ্যে যদি 800 লোক হয় আওয়ামী লীগের রাজাকার, ভিন্ন হিসাব না ভিন্ন, তাহলে তাদেরকে নিয়ে বাংলাদেশে আলোচনা হওয়া উচিত। জামাত ইসলামের বিরুদ্ধে বড় দাগে, সবচেয়ে বড় দাগে আমার কোশ্চেনটা হচ্ছে অভিযোগ, সেটা হলো যে তারা চায়নি বাংলাদেশ, এখানে একটা বিষয় আছে একটু ভাই, পাকিস্তান ভাঙুক। 800 লোক, এটা আমরা যেভাবেই তুলি, তারা আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে, যদি আপনার কাছে লিস্ট প্রমাণিত হয় যে বাংলাদেশে যে রাজাকারদের তালিকা নিয়ে আমার কোনো, সেখানে 800 লোক যেখানে আওয়ামী লীগ, তাদেরকে নিয়ে রাষ্ট্র কোনো আলোচনা করে, সমালোচনা করে না। ধরে নেন যে জামাত ইসলামের রাজাকারের তকমা তার গায়ে লাগানো আছে, তার 50 না 100 যদি থাকে, তারা বহুবার এটা বলেছে, তাদের জায়গা থেকে তারা বহুবার বলেছে, তাদের দলের বাইরেও তো তাদের দল থেকে বহুবার বলেছে যে ওই সময় কোন প্রসঙ্গে তারা এই দেশের স্বাধীনতার পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়ার বিষয়টা তারা তো ক্লিয়ার করেছে। কিন্তু মূলত এখানে দেখানো হয়েছে মানবতা বিরোধী একটা অপরাধ সংগঠিত করে আওয়ামী লীগ যেটা করতে চেয়েছে সেটা হচ্ছে বিভাজনের রাজনীতি। যে ডেফিনিশন দেন, এটা স্থানকাল পাত্রে এক এক দেশের ডেফিনিশন এক এক রকম। পাকিস্তানি হিস্ট্রিতে গিয়া আমাদের যে যুদ্ধটা হয়েছে, ওরা স্বাধীনতা যুদ্ধ বলে না। ইন্ডিয়ার হিস্ট্রিতে লেখা আছে ইন্ডিয়ার পাকিস্তান, ইন্ডো পাকিস্তান ওয়ার, বাংলাদেশ। এটা আমি এখন আমি বলছি, আমি এটা একটু নিরপেক্ষ ব্যক্তি হিসেবে, আমি যেহেতু ফয়েজ ভাইয়ের মতো পলিটিশিয়ান না, উনি জামাত করেন, উনি হয়তো জামাতের পক্ষে বলবো, আমি নিরপেক্ষ বিশ্লেষক, আমি জামাত করেন না, ঠিক আছে, নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে বলি ভাই, স্বাধীনতার সময় 1971 সালের 25শে মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমান দেশটাকে ইউনাইটেড রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। উনি পাকিস্তানের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। এখন আজকে যদি ভাই ফয়েজ ভাই যদি বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী হন, উনি কি রাজশাহী বিভাগের মুখ্যমন্ত্রী হইতে চাইবেন? এটা তো সিম্পল হিসাব রে ভাই, যে শেখ মুজিবুর রহমান নিখিল পাকিস্তানের প্রধানমন্ত্রী, উনি তো খণ্ডিত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান নাই। এই দাবিটা ছিল হচ্ছে ভুট্টোর, কারণ হচ্ছে ভুট্টো কোনোদিনই প্রধানমন্ত্রী হইতে পারতো না যদি দেশ ভাগ না হয়। আর দ্বিতীয় ব্যক্তি যে চেয়েছেন সেটা হচ্ছে ইন্দিরা গান্ধী, কারণ হচ্ছে ইন্দিরা গান্ধীর 2 পাশে 2টা শত্রু রাষ্ট্র, সেটাকে ভেঙে দিতে পারলে ইন্ডিয়া সেফ। সো এখানে রাজাকারের প্রশ্ন না, ওই সময় জামাত ইসলাম বরং আমি মনে করব তারা প্রজ্ঞার পরিচয় দিয়েছে। আমি একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে বলবো, মুসলিম লীগ, জামাত ইসলামী 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে প্রজ্ঞার পরিচয় দিয়েছে, কারণ তারা ভেবেছে এই রাষ্ট্রটি ইন্ডিয়ার করতলে চলে যাবে। সিকিম তার আগে ইন্ডিয়া দখল করছে, হায়দ্রাবাদ দখল করছে, কাশ্মীর দখল করছে। আমাদের তৎকালীন সময় বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রয়োজন ছিল, এর মধ্যে কোনো প্রশ্ন স্বাধীন হয়েছে, কিন্তু অপরাধ আওয়ামী লীগ যেটা দেখিয়েছে গত 16 বছর, সেটা হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ। কোথায় তারা মানবতা বিরোধী অপরাধ করেছে? মানবতা বিরোধী অপরাধের তালিকায় আওয়ামী লীগ সেরা, তাদের বিচার করতে হবে। একটা শোনেন,
একটা বিপ্লবের পক্ষে বিপক্ষে থাকা নিয়ে অনেকই থাকতে পারে, যেমন আমি ঘুমাইয়ে থাকতে পারি, মনে মনে টিভি দেখেও বিপ্লবের পক্ষে থাকতে পারি। অন্য তো কারো ঘরে আগুন দেয় না, ইসলাম ছাড়াও কাউকে ধর্ষণ করে নাই। অনেকগুলি তৎকালীন সময়ে রাজাকার এবং না, আপনি সাইদি সাহেবকে বললেন 2 লক্ষ মামুনকে 2 লক্ষ মামুনকে ধর্ষণ করেছে সাইদি সাহেব, আল বদর, এগুলো তো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলোর মধ্যে সব অস্বীকার করার সুযোগ নেই। সেগুলোর মধ্যে 800 লোক আওয়ামী লীগের। কথা বলতে গেলে অনেক লম্বা। আমি একটা কথা বলি, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য, আমি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি, দ্যাটস ফাইন, কিন্তু ওই সিদ্ধান্তটা ভুল হয়েছে এই কথা বলতে আমরা পারি না। আমার কথা হলো ভাই, আমি পলিটিক্যাল সিদ্ধান্ত নিয়েছি, আজকে পর্যন্তই আমরা ইন্ডিয়া আমাদেরকে গ্রাস করবে এই ভাবনা থেকে নিয়েছি, আমাদের ভুল হয়েছে, বাট এখন পর্যন্ত আমরা যেই ভাবনায় ছিলাম, দেখেন ইন্ডিয়া এখন পর্যন্ত গলা টিপে ধরছে, এই কথা বলতে অসুবিধা কোথায়? এগুলো বলছে তারা বহুবার, এগুলো কিন্তু বলেছে, কিন্তু আমাদের দেশে যেটা হচ্ছে এটি তো সত্য, 82 সালে বলেছেন। আমি এক বাক্য সাপ্লিমেন্ট করি, এটি তো সত্য। সমস্যাটা হচ্ছে সেদিন যদি এই সহযোগিতা এদের থেকে না পেত পাকিস্তানি আর্মি বা অন্যান্য অপরাপর জিনিস, আমাদের এত ক্ষয়ক্ষতি। ভাই আমাদের মিডিয়া দেখেন, সমস্যাটা হচ্ছে আমি একটা জাস্ট আরেকটা উদাহরণ দিই, যে পাকিস্তান 3বার ক্ষমা চেয়েছে, তারপরে আমাদের মিডিয়া বলতেছে কি, আবার কোশ্চেন করতেছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বা উপপ্রধানমন্ত্রীকে যে ক্ষমা চাওয়ার জন্য। এটা বিব্রতকর না? এটা প্রতিদিন চাইতে হবে, প্রতিদিন চাইতে হবে, তারা প্রতিদিন ক্ষমা চাইবে। রাজাকার বলে তারা ক্ষমা চাইছে তো রে ভাই, আপনি তো বিচার করছেন, একটা ক্যাঙ্গারু কোর্টে তো 5 জনকে ফাঁসি দিয়েছেন তাদের নেতৃত্বে। না, আপনি যেটা এখন বিশ্লেষণ করলেন, সেম মানে থিংকিং দিয়ে আপনার জামাত ইসলামের বহু নেতা বহুবার বলেছে কেন আমরা পাকিস্তানকে বাংলাদেশকে আলাদা চাই না, কিন্তু এই বিষয়টাকে নিয়ে পলিটিক্যাল ওয়েপনাইজ করে এটাকে না, পলিটিক্যাল তো করে ফেলছে। যেমন আপনার মাথায়ও কিন্তু সাগর ভাই ঢুকিয়ে দিয়েছে যে রাজাকার মানেই হচ্ছে জামাত, কিন্তু আমাদের মাথায় এটা ঢুকাইতে পারলাম না যে রাজাকার মানেই আওয়ামী লীগ, এইটা প্রমাণ করতে হবে। রাজাকার মানে হচ্ছে আওয়ামী লীগের লোকগুলো যদি 800 লোক তার মধ্য থেকে রাজাকার থাকে, তাহলে তো ক্লাসের ফার্স্ট বয় সে, আপনি তাকে প্রথম রাজাকার হিসেবে বিচার করবেন, আদালতে যাবেন, সেটা তো করছেন না। এটা সবচেয়ে ভয়ানক যে জামাত মানে রাজাকার। আমি চাটখিল, সোনাইমণি আমার এলাকা, চাটখিলের জামাতের আমি মুক্তিযোদ্ধা কায়কোবাদ, এবং আমার মনে আছে 90-এর দশকে যখন জামাত কোণঠাসা, তখন উনি আমার নোয়াখালী মাইজদি টাউন হলে দাঁড়িয়ে বলেছে, ওকে, ইফ ইউ ফাইট উইথ মি আই এম এ ফ্রিডম ফাইটার, কাম ফরওয়ার্ড। বলছে যে আমি ফ্রিডম ফাইটার জামাত করি, তোদের কমান্ডার ছিলাম। না, এখানে আরেকটা জিনিস, সাংগঠনিকভাবে ডিক্লেয়ার্ড জামাত চাইনি বাংলাদেশ হোক, এটা তো ওরা ডিবেট করার দরকার নাই, সেই ব্যাপারে আমরা ডিবেট করার দরকার। মানুষ মারছে, আগুন দিছে, ধর্ষণ করছে, সাইদি সাহেব 2 লাখ, এগুলো আপনাদের কানে গেছে কিনা সাগর ভাই? হ্যাঁ, তো এইগুলো যে বানানো একটা মন্তব্য, এবং আপনি দেখেন যে ওই যে বালিরে আপনি রাজাকার ইস্যুটাকে শুধু একটা দাড়িওয়ালা টুপিওয়ালার কারণে তার মাথার উপরে চাপাই দেবেন, এইটা হচ্ছে বাংলাদেশের একটা ন্যারেটিভ। এবং আমার দুঃখ লাগে যে আপনার মতো একজন ট্রুথ সাংবাদিকের মাথায়ও এটা ঢুকিয়ে দিয়েছে। আমাকে ঢুকাতে হবে না, এটা একটা ট্রুথ। এটা ট্রুথ বলতে কি যে রাজাকার মানে জামাত, ট্রুথ তখনই হবে যখন আপনিও বলবেন যে রাজাকার মানে আওয়ামী লীগ। আপনি শুনেন, রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, আমি তো রাজাকার তালিকা নিয়ে প্রশ্ন উঠাইনি, সেখানে আওয়ামী লীগের সবচেয়ে বেশি সংখ্যক রাজাকারের নাম আছে, এই নিয়ে তো এদের বিতর্ক নাই। কিন্তু আমার স্ট্যান্ড একটাই, যে 1971 সালের ওই যে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, সেখানে জামাত সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল। সেই সময় তো এও চায় না, এরপরে শেখ মুজিবুর স্বাধীনতাই চায় না, শেখ মুজিব স্বাধীনতাই চায় না, নাকি দিয়ে ঘুমিয়েছে। তাজউদ্দিন আহমেদ তাকে বলেছে যে আপনি অন্তত একটা ডিক্লারেশন দিয়ে যান, বলছে তুমি তোমার মতো গিয়ে ঘুমাইছো, আমার ফাঁসি হবে, আমার ফাঁসি হবে, সে গিয়ে গেছে। এগুলো বিতর্ক আছে না, তার অর্থ এটা না যে আপনি শেখ মুজিব আবার রাজাকারের কাছে। কিন্তু আমি না, আপনি রাজাকারটাকে ট্যাগিং দিয়ে আপনি যদি একটা দলের উপরে চাপিয়ে দেন এবং তাদেরকে অপরাধ হিসেবে দেখেন, আমার এখানে অপরাধটা কোন জায়গায়, আমি একটা জায়গায় শুধু ফাইট করতে চাই, আপনার টকশোতেও বহুবার করেছি। আমার দুঃখের জায়গাটা ওই জায়গায়, আপনি কি জামাতকে স্বাধীনতার পক্ষে অবস্থান বিপক্ষে অবস্থানের জন্য শাস্তি দিচ্ছেন, না মানবতা বিরোধীদের জন্য শাস্তি দিচ্ছেন? জাতি জানছে, আমাকে একটু বলতে দেন। আমি বলছি যে স্বাধীনতার সময় একদম শেষ পর্যন্ত আমাকে জামাতকে সাগর ভাই এটা আমাকে একটু জাতিকে ক্লিয়ার করতে দেন, জাতিকে ক্লিয়ার করতে দেন। আপনি পার্ট অফ পলিটিক্স, আপনি এইখানে রাজাকারদের তালিকা অনুযায়ী যদি অন্যায় হয়ে থাকে আপনি বিচার করবেন অ্যাকর্ডিং টু লিস্ট। আমার কথা হচ্ছে
আওয়ামী লীগের আমলে যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিল তাকে বারবার প্রশ্ন করার পরে বলে যে আমাদের লোকজনের নাম চলে আসে, আমরা আর তালিকা পাবলিশ করতে পারবো না, স্টপ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে আপনি ফাঁসি দিলেন অন্যায়ভাবে যাদেরকে, নিজামী, কাদের মোল্লা, সাইদি, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী, আমি মনে করি প্রত্যেককে অন্যায়ভাবে জুলুম করা হয়েছে। আমার কোনো প্রশ্ন নাই। তাহলে কি কারণে আমি রাজাকার ইস্যু নিয়ে ব্যবসা করবো? রাজাকার ইস্যুটা তো কোনো ব্যবসার পার্ট না, রাজাকার ইস্যুটা কোনো ব্যবসার পার্ট নিয়ে বহু প্রশ্ন। এখন যেটা উচিত আপনাদের মাধ্যমে, সাগর ভাই, আপনাদের মাধ্যমে এখন যেটা উচিত, সাগর ভাই আপনাদের মাধ্যমে, না আমি আপনার কাছে একটা আহ্বান করতে চাই, আপনার মাধ্যমে যেটা এখন উচিত জাতির কাছে জানানো, আগামী দিনে এই রাজাকারের ট্যাগিংটা আওয়ামী লীগের কাদের উপরে ন্যায়নিষ্ঠভাবে প্রতিষ্ঠিত করা যায় কিনা সেটা আপনি করলে সত্যিকার একজন মানে আদর্শ সাংবাদিক হবেন, না হয় জাতি এই ভুল তথ্য নিয়েই কিন্তু থাকবে। জি ধন্যবাদ। আমি যেটা আপনি 1 মিনিট যদি শেষ করেন, আমি জাস্ট শেষ কথা 1 মিনিট যদি শেষ করেন, কারণ আমি দ্বিতীয় জি আপনার কথা যদি 1 মিনিট কোনো কিছু শেষ করার থাকে। ভাই এটা একই জিনিস যে রাজাকার প্রশ্নটা, আমরা রাজাকারটাকে স্কিপ করি, আমরা হ্যাঁ আমরা বর্তমান যেটা নিয়ে বলছিলাম, যে তার মানে আপনি বলতে যাচ্ছেন যে একজন আর্মি সাবেক কর্মকর্তা হিসেবে আপনি মনে করছেন যে কোনো ধরনের সেনা শাসন আর সুযোগ নেই, পাশাপাশি এখন যে হঠাৎ করে আপনি বিচারের কথা বলছিলেন যে কেন বিচার করা হয়নি, তাহলে এই অথরিটিটা কার, এই বিচারগুলি কারা করবে আপনার কাছে? কারণ এটা এখনো পর্যন্ত ভুল বোঝাবুঝি একটা গ্রে জায়গা রয়ে গেছে, এখনো পর্যন্ত মানুষ কিছুদিন পর পরই কিন্তু দেখা যাচ্ছে মানুষ বোকা হয়ে যাচ্ছে যে আসলে আর্মি আর সরকারের মধ্যে কি হতে যাচ্ছে, কি হচ্ছে এখন স্পষ্ট কেউ কোনো আর্মি এবং সরকারের মধ্যে। ডক্টর ইউনূস যখন শপথ গ্রহণ করেন তখন 3 বাহিনী প্রধান সহ দেশের সমস্ত প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী কিন্তু তার অধীনে ছিলেন। তিনি সেটাকে ব্যবহার করতে না পারলে সেটার ব্যর্থতার দায়ভার সরকারের, সেটার ব্যর্থতার দায়ভার প্রজাতন্ত্রের না। আপনি আপনার সার্ভেন্টকে যদি চালাইতে না পারেন ভাই, এটা আপনার ব্যর্থতা, এটা ব্যর্থতা সার্ভেন্টের না। আপনি আপনার ড্রাইভারকে যদি ঠিক মতো ইনস্ট্রাকশন না দেন, সে যদি অ্যাক্সিডেন্ট করে, সেটা ড্রাইভার আপনার, ড্রাইভার আপনার যথাযথ ড্রাইভার চুজ করার দায়িত্ব আপনার। সুতরাং আপনি যদি মনে করেন যে এই আমার প্রজাতন্ত্রের অমুক কর্মকর্তা বা কর্মচারী ঠিক মতো ফাংশন করছে না, তাকে অপসারণের জন্য আপনি কি করেছেন? এখন সমস্ত দায়ভার সেনাবাহিনীর ঘাড়ে দেওয়া হবে, এটা তো আনজাস্ট। জি আপনাকে ধন্যবাদ। না আমি সুন্দর যে সহ-আলোচকরা এত ইনফরমেটিভ আলোচনা ওনারা করেছেন, আর ওনারা তো টকশোর মাস্টার। আমি এখানে এসে খেয়ে হারিয়ে ফেলি, যে যা বলার কথা ছিল তা ভুলে যাই, আর ভুলে যাওয়া জিনিস সামনে আসে। আমি পরিষ্কারভাবে বলতে চাই যে মানুষের তো প্রত্যাশা আছে, ড্রিম করে, ড্রিম প্রত্যাশা এগুলো ফেড হয়ে যায়নি, মানুষের হোপ কিন্তু এখনো আছে। আমি বলি মানুষের হোপ এখনো আছে। কিভাবে আছে? এই যে এখনো আমরা আলোচনায় বসি, এইভাবে 100-200 টকশো হয়, টেলিভিশনে আলোচনা হয়, ন্যারেটিভ আসে, মানুষ সত্য মিথ্যার মাঝামাঝি মানুষ যে কিছু ইনফরমেশন পায়, খোরাক পায়, এটি মন্দ কিছু না। আমি বারবার বলি, ইফ এনিথিং হ্যাপেন্ড স্টার্ট এ নিউ। আমার গত জীবনে অনেক কিছু ঘটে গেছে, তার মানে কি আমি নতুন করে শুরু করতে পারবো না? তার মানে কি নতুন করে ঐক্যে আবার যেতে পারবো না? ঐক্যের তো অনেকগুলা ইনগ্রেডিয়েন্ট আমাদের সামনে আছে ঐক্য হওয়ার মতো। পার্শ্ববর্তী একটা দেশ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সে মরিয়া হয়ে আছে, আমার দেশে খবরদারি করবেই, এবং খবরদারি করার মতো যত টুলস আছে সব টুলস তাদের এখনো 75% অ্যাক্টিভ। সেই 75% অ্যাক্টিভ টুলকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা বুঝি ঐক্যে যেতে পারি না। আমাদের সবচেয়ে কষ্ট লাগে, জিএম কাদের ফ্যাসিস্টের সময় ইন্ডিয়া সফর করে এসে বলছে আমার সাথে কথা হয়েছে, কি কথা হয়েছে ভারতের অনুমতি ছাড়া বলতে পারবো না। শুধু এই কারণেই তারা রাষ্ট্রদ্রোহিতার মামলা এখন গ্রেপ্তার করা হচ্ছে, অন্য কোনো খুন খারাপির দরকার নাই। কিন্তু আবার বলি, ওরা যদি গ্রেপ্তার করে আরো জাস্টিফিকেশন আছে নতুন গ্রেপ্তার। আমার দেশের জামাত ইসলাম ইন্ডিয়া যায়, জামাত ইসলাম চায়না যায়, বিএনপি ইন্ডিয়া যায়, বিএনপি চায়না যায়, এনসিপি ইন্ডিয়া যায়, এনসিপি চায়না যায়। অনেক কষ্ট লাগে। 54 ইয়ার্সের পরেও আমরা আমাদের নিজস্ব আমাদের জনগণের উপর আস্থা রেখে পলিটিক্স করতে পারতেছি না। আমরা কোন দল এখন সবাই মনে করতেছি আমরা চাই না আমাদের ক্ষমতায় বসাবে, ইন্ডিয়া বসাবে, তাদের থেকে টাকা আসবে, ভোটে টাকা খরচ করবে। ভাই আমার দেশের জনগণের উপর আস্থা রাখার মতো একটা দল আমি পাবো না। আমার সবচেয়ে কষ্ট লাগে এই বিপ্লবের পরও যদি এই প্রত্যাশা আমরা না করতে পারি যে শুধু আমার দেশের পলিটিশিয়ান আমার দেশকে নিয়ে ভাববে, আমার সিটিজেনকে নিয়ে ভাববে, আমার রুল অফ ল-কে নিয়ে ভাববে। সবচেয়ে বড় কথা হয়েছে যে এই রুল অফ ল এর সূচকে আমরা এত নিচে, এত নির্মগামী, আমরা সেটার উত্তরণ ঘটাতে পারতেছি না। আমি মনে করি জেনারেল ওয়াকার সাহেব, আপনার সামনে প্রুফ করার অনেক বিষয় আছে। মানুষ আপনার বিরুদ্ধে ন্যারেটিভ যেগুলো করছে আপনি প্রুফ করেন না। ওই যে আচ্ছা মেজর সাহেব বললেন যে শাস্তির আওতায় 3 জনকে আনেন না, 4 জনকে আনেন না। আপনি আপনার হেফাজতে যারা যারা ছিল
ছেড়ে দিয়েছেন, পাবলিক ভালোভাবে নেয়নি, সেটা আপনি ওভারকাম করতে হবে। আমি পরীক্ষায় ফেল করেছি ধরেন না, প্রি টেস্টে, আমি টেস্টে পাস করার জন্য ভালো ভূমিকা রাখবো না, ভালো পড়ালেখা করবো না, অধিক পরিশ্রম করবো না? আমি যেই অর্গানগুলো ফেল হয়েছে, যেই বাহিনীগুলো ফেল হয়েছে, ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে একটা বাজে বন্দোবস্ত। আমি স্যাংশনকে ওইভাবে পছন্দ করি না, আমেরিকা যাকে অপছন্দ করে স্যাংশন দেয়, তারপর একটা স্টিগমা। তো যাদেরকে স্যাংশন দেওয়া হলো তাদেরকে প্রমোশন দিলেন। এখনো যারা ফ্যাসিস্টের সময় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তাদেরকে প্রত্যেক টেলিভিশন টকশোতে প্রথমে আনে এবং তাদেরকে দিয়ে ন্যারেটিভ করে। সবচেয়ে বড় দুঃখ লাগে ওইসব অবসরপ্রাপ্ত সচিব বলেন, সাংবাদিক বলেন, সবাই কিন্তু ছেয়ে গেছে। এবং আপনি জানেন অনেক টেলিভিশন টকশোতে শুধু আনে যারা ভারতের পক্ষে কথা বলবে এবং ভারতের অনুসন্ধানীয় কথা বলবে, এবং যারা নিজেরা ওই সময় কথা বলতে ভয় পাইতো তারা এখন, এবং যারা ভারতের বিরুদ্ধে, অর্থাৎ পার্শ্ববর্তী একটা দেশ যে আমার গলা টিপি ধরে ফেলানি হত্যা নিয়ে যে কথা বলে, যে সীমান্তে প্রতিনিয়তই হত্যা হয়, তাদের নিশানা আমাদেরকে দিয়ে তারা ঠিক করে, ওদেরকে আর এখন টকশোতে ডাকা নেই। এটা বড় ডেঞ্জারাস। অর্থাৎ যেই মিডিয়াগুলোর রিভার্স ভূমিকা পালন করার কথা ছিল, যেই মিডিয়াগুলোর অল্প কজন সাংবাদিক সেদিন রুখে দাঁড়িয়েছে, তাদের হাউস তাদের নিউজ প্রচার করেনি, সে তার নিজের ওয়ালে নিউজ প্রচার করেছে, তাদেরকে আর প্রমোট করে না। তাদের অনেকের চাকরি চলে গেছে, এখন আবার আগের বন্দোবস্তে এসছে, সেটি বড় অ্যালার্মিং। আমি মনে করি সেই অ্যালার্মিং থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই বাহিনীগুলোকে কাজ করতে হবে। যৌথ বাহিনী দিছে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে, আমি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কিছু দেখি না, শুধু নূরকে তার অফিসের সামনে যেভাবে পিটিয়েছে, এটারও তো নিন্দা করা উচিত, এবং এটা পারপাসিভলি হয়েছে। যৌথ বাহিনী তার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কতগুলা চাঁদাবাজ ধরেছে, কতগুলা দুর্নীতিবাজ ধরেছে, কতগুলা ডাকাইত ধরেছে, কতটা গ্রামে অভিযান করেছে, থানাতে এত অস্ত্র লুট হয়েছে। একটা অস্ত্র তো যৌথ বাহিনী, একটা অস্ত্র হয়তো আমি বললে ভুল হবে, অন্তত 80% অস্ত্র এখনো রিকভারি হয় নাই। তাহলে যৌথ বাহিনী আপনার এত সক্ষমতা, এত কিছু, আমার মোবাইল টেলিফোনে কি আমি ওয়াইফের সাথে কথা বলছি, আপনি ছেড়ে দেন মাঠে আমার মেলাইন করার জন্য, এত সক্ষমতার পরে আপনি কেন এই অস্ত্রগুলো এখনো বের করতে পারেন নাই? আপনি কেন ড্রাইভ দেননি? আপনি কেন উদ্যোগ নেননি? এই প্রশ্নগুলো মানুষের থাকবে, এই প্রশ্নগুলো উত্থাপিত হওয়া উচিত এবং এই প্রশ্নগুলো থাকাটা উচিত। এই প্রশ্নের সমাধান যারা স্টেক হোল্ডার আছেন, কর্তৃপক্ষ আছেন, তাদেরকে অ্যাড্রেস করতে হবে বলে আমি মনে করি। ডক্টর ফয়জুল, শেষ কথা। আমি দেখেন আজকের বাংলাদেশের একটি অন্যতম ইস্যু ডাকসুর নির্বাচনকে স্থগিত করা হয়েছিল এবং সেটা হাইকোর্টের রায়ে স্থগিত হয়েছে। পরক্ষণেই আমরা জানতে পারলাম যে চেম্বার আদালত সেটাকে আবার নতুন করে ওই রায়টাকে স্থগিত করে মানে নির্বাচন প্রক্রিয়াটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ডাকসুতে নির্বাচনটা হবে। দেখেন, ডাকসুর নির্বাচনটা কিন্তু আপনার আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে এই ডাকসু নির্বাচন হচ্ছে। প্রায় ভিপি নুরুল হক নূর সম্ভবত 2019 সালে সর্বশেষ নির্বাচন গিয়েছে এবং নির্বাচনের পরে আর কোনো নির্বাচন হয়নি এবং এর আগে তো অনেক বছর গ্যাপ গিয়েছে। তো এই নির্বাচনটা নিয়ে কারা তালবাহনা করছে আপনি স্পষ্টই বুঝতে পারবেন। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে নেতৃত্ব দানকারী একটা সংগঠন ছাত্র শিবির, তারা হলে হলে ফিল্টার দিল মানুষকে পানি খাওয়ানোর জন্য। সেই ফিল্টারগুলো যারা ভেঙে চুরে চুরমার করে রাস্তায় ফেলে দিল, মানে হলের সামনে থেকে ছাত্রদেরকে অধিকার বঞ্চিত করলো। এবং কিছু বাম জোটের যে সকল নেতৃবৃন্দ যারা এই নির্বাচনে বিপুল হারা হারবে, মানে গো হারা হারবে যাকে বলে, মানে ভোটের পার্সেন্টেজে আপনি তারা ধারে কাছেও আসতে পারবে না, তারাই এখন ডাকসুকে নিয়ে হতাশায় ভুগছে। নতুন করে ডাকসু হলে তাদের নেতৃত্ব ভেঙে পড়বে এবং তারা জাতির কাছে নেতা হিসেবে যে আসবে সেটা পারবে না, তাই তারা ডাকসুকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, ডাকসুতে কম বেশি যে প্যানেলগুলো আছে সবগুলো প্যানেলেই কিন্তু ভালো ভালো কিছু ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি। ছাত্র শিবিরের ক্যান্ডিডেট ভালো দেখছি, ছাত্র দলেরও বেশ কিছু ক্যান্ডিডেট আমার পছন্দের তালিকায় আছে, অন্য স্বতন্ত্র তালিকায় যারা আছে তারাও আছে। বনিয়ামিন মোল্লা শাহ আপনার ওই যে কি বলে অন্য যারা আছে ইসলামী আন্দোলনেরও কিছু প্যানেল আছে। এইভাবে করে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে সবাই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ডাকসু চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই হাইকোর্টের রায় দিয়ে ডাকসুকে স্থগিত করার মধ্য দিয়ে বাম সংগঠনগুলো যেটা চেয়েছিল সেখান থেকে তারা হোঁচট খেয়ে ছাত্র শিবিরকে এগিয়ে দিল এবং এই প্যানেলটা কিন্তু এখন নির্বাচন হলে আরো ভালো করার সম্ভাবনা আছে। কিন্তু আসলে কেন তাহলে ডাকসু নিয়ে এই ষড়যন্ত্র? আজকে দেখেন আমাদের বাংলাদেশের এখানেও আমরা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই বলছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকে কিন্তু নির্বাচন হওয়া দরকার। যেমন চাকসুর নির্বাচন হবে, যেই চাকসুর নির্বাচন হবে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এটা আমার বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় গতকালকে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সেই জায়গায় যে তুল কালাম কাণ্ড ঘটলো এবং প্রায় 1500 মানুষকে আজকের হত্যার উদ্দেশ্যে তাদেরকে আক্রমণ করা হলো। 2 জন এখন পর্যন্ত আইসিইউতে আছে এবং আপনি ভাবতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সবাই কান্নাকাটি করছে যে আমাদের বিশ্ববিদ্যালয়কে বাঁচাও, যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলাদেশের টপ 3 বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন অফ।
দিস, কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা আজকের আমরা কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপদে থাকতে চায়, আরামে থাকতে চায়, ভালো নেতৃত্ব চায়। আমি এখনো বারবার বলতে পারছি যে সকল বিশ্ববিদ্যালয় প্যানেলগুলো ঘোষণা করা হচ্ছে, এই প্যানেলগুলোতে যেই দলই হোক না কেন, ধরেন ছাত্র শিবির, কিন্তু তার প্যানেলের কোনো একজন সদস্য তাকে সাধারণ ছাত্র পছন্দ করবে না, দেখবেন তিনি কিন্তু জয়যুক্ত হতে পারবে না। তার মানে হচ্ছে চ্যালেঞ্জিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে যারা সবচেয়ে জনপ্রিয় তাদেরকে কিন্তু তারা বাধ্য হচ্ছে নমিনেশন দিতে, এই ডাকসুর নির্বাচন করতে। যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি ছাত্রদলেই দেখেছেন, গতানুগতিক নিয়ম হলে এই আবিদুল নাকি বলে এই ভাইটি কিন্তু হয়তো নমিনেশন নাও পেতে পারতেন, কিন্তু তারা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে এসে একটা সাধারণ ছাত্রদের কাছে কিছুটা বেশি গ্রহণযোগ্য এবং ইয়াংদের মধ্যে বয়সে একটু কম, এই জায়গা থেকে তারা কিন্তু বাছাই করেছে। অর্থই হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় যারা হবে তাদেরকে কিন্তু এই সকল জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কিন্তু এখন বামদের সমস্যাটা কোথায়? বামদের সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু শেষ হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে, সমগ্র বাংলাদেশের যেই সকল সংগঠনগুলো সবচেয়ে জুলুমের শিকার ছিলেন, নির্যাতনের শিকার ছিলেন, সাধারণ ছাত্ররা কিন্তু তাদের পক্ষে চলে যাচ্ছে। যদিও আপনার কাছে মনে হতে পারে যে ফর এক্সাম্পল বারবার এটা বলতে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে ছাত্র শিবির আসলে তাদের ওখানে পর্দাপুশিদা করা লাগবে, এইটা করা লাগবে, ওইটা করা। ন্যারেটিভ ভেঙে দিয়েছে ছাত্র শিবির। তাদের প্যানেলের মধ্যেই আছে এসকাপ ছাড়া লোক, যে নিজেই বলছে যে আমি সর্বজনীন ভাবে এখানে এসেছি, আমার এসকাপ তো আমি পড়ছি না, কই শিবির তো আমাকে বাধা দিচ্ছে না। তার মানে ছাত্র শিবির এখানে ক্ষমতায় আসলে শিবির তো কোনো জায়গায় পর্দাপুশিদার আইন কানুন করার কোনো বৈধতা এখানে নেই। আবার দেখেন তাদের ওখানে কিন্তু আপনার অন্য আরেকটি গোষ্ঠীর ভিন্ন ধর্মের মানে চাকমা একজন ভদ্রলোক কিন্তু ছাত্র হিসেবে সেখানে প্রতিনিধিত্ব করছে, কিন্তু তাকেও কিন্তু বিভিন্নভাবে হ্যাঁ প্রতিষ্ঠিত করা হচ্ছে। ছাত্র শিবির যখন সেখানে আপনার কি বলে ক্যাম্পেইনের জন্য বোর্ড টানিয়ে দিলেন, দেখেন এই যে আমি রাজাকার নিয়ে বারবার কথা বললে আপনাদেরকে বলি, আপনারা তো এটা খেয়াল করেন না, চারুকলায় তাদেরকে আরেকটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো, একটা ছেলের চক্ষু নাই সেইটা ছাত্র শিবিরের ওখানে ক্যান্ডিডেট, এখন অনেকের চক্ষু নাই করে 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 তাদেরকে অপমানিত করলো। তার মানে একজন জুলাই যোদ্ধাকে যারা প্রার্থী রেখেছে সেই ব্যক্তির চক্ষু নাই করে করে আর একজনের ছবির উপরে চক্ষু নাই করে আপনি দিয়ে দিলেন, মোচ বানিয়ে দিয়ে কান উপরে তুলে দিয়ে মহিলাকে মুখের উপরে আপনার ভিন্ন ধরনের অঙ্কন করে তারপরে আপনি একটা পর্দার একটা ছাত্রীকে সেখানে ক্যান্ডিডেটকে আপনি হ্যাঁ প্রতিপন্ন করলেন। যাদের মননে মগজে ধর্মবিদ্বেষী, মানুষ বিদ্বেষী, আদর্শ বিদ্বেষী, তারা আবার নীতির কথা কিভাবে বলে? সে কারণে আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যখন সাধারণ শিক্ষার্থীরা ভালো মানুষদের পক্ষে অবস্থান নেওয়া শুরু করলেন, তাদেরকে এখন হটানোর জন্য এই বামপন্থীরা উঠে পড়ে লেগেছে এবং সেটার একটা অংশ বিশেষ হিসাবেই কিন্তু আজকের এই জায়গায় এই কার্যক্রমগুলো চলছে। কিন্তু আমার মনে হচ্ছে এগুলো দিয়ে আদতে কোনো লাভ হবে না। বাস্তবতা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের সময় ওই হাসিনা যেভাবে রাজাকার রাজাকার বলে গালি দিয়েছিল, সেইটার প্রতি উত্তরে রোকেয়া হল থেকে যেভাবে ছাত্রীরা প্রথম মিছিল করেছে, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই শব্দচয়নের মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থীরা এই ট্যাগিং এর রাজনীতিকে আর বিলং করে না, তারা এটাকে পছন্দ করে না। যারা যত বেশি এই ট্যাগিং এর রাজনীতি করতে চাবে তারা তত বেশি সাধারণ শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে অপমানিত হবে, অপদস্থ হবে, সেটা ভোটের মাঠেও হবে এবং সেটা জাতীয় নির্বাচনেও হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মেজর আলতাফ স্কোরের শেষ কথা বলবেন। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন। আমরা কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন উঠিয়েছি, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ ভাই। আমি একটি প্রসঙ্গ সর্বশেষে বলতে চাই যে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের 1 বছর পরে দাঁড়িয়ে একটি জায়গাতে আমি হতাশ এবং ইমোশনাল হয়ে যাই যে আমরা কেন বাংলাদেশের নাগরিকরা আমরা কেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না, কেন আজকে রাজনৈতিক দলগুলোকে বিদেশমুখী হতে হচ্ছে। আমি একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক, অথচ প্রত্যেকটা দল তারা তাকিয়ে আছে ইন্ডিয়ার দিকে, তাকিয়ে আছে আমেরিকার দিকে, তাকিয়ে আছে চায়নার দিকে, যে তাদের ছিটানো ভাত আমরা খাবো এবং সেখান থেকে ক্ষমতায় যাব। এই জায়গা থেকে আমরা কবে বের হব? আরেকটি জিনিস ফয়েজ ভাই বলেছেন, সেটা হচ্ছে যে বাম ন্যারেটিভ। বাংলাদেশ 90% মুসলিমের একটা রাষ্ট্র, এই রাষ্ট্রে বলা হয় শরিয়া আইন সম্পর্কে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে, শরিয়া আইন নিকৃষ্ট কোন একটা জিনিস, অথচ আপনি বিবাহ করতেছেন শরিয়া আইনে, আপনার জমির বন্টন হচ্ছে শরিয়া আইনে। আজকে দুনিয়াতে আজকে লস অফ আর্ম কনফ্লিক্ট, জেনেভা কনভেনশন 1949 আপনারা স্টাডি করেন, দেখেন ওখানকার 50% জিনিস শরিয়া আইনের সাথে মিলে যায় সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের লর সাথে।
তাহলে শরিয়া আইনকে কেন আমরা ঘৃণা করছি? এই জেনারেশনটাকে আওয়ামী লীগ এই জিনিসটা ন্যারেটিভে খেয়েছে। একই জিনিস আজকে বিএনপি করছে। আজকে দেখেন, বিএনপি ছিল একটা উদার ডানপন্থী দল, সেখান থেকে আজকে বলা হচ্ছে কি বিএনপির মহাসচিব বলে ডানপন্থীদের উত্থান হচ্ছে। তার মানে কি বিএনপি বামপন্থী দল? বিএনপি যদি বামপন্থী দল হতো তাহলে শাহ আজিজুর রহমান কিভাবে প্রধানমন্ত্রী হয়, কিভাবে আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয়, সালাউদ্দিন কাদের চৌধুরী কিভাবে সেই দলের একজন স্ট্যান্ডিং কমিটি সদস্য হন এবং ওআইসির মহাসচিব হওয়ার জন্য ম্যাডাম খালেদা জিয়া তাকে প্রপোজ করেন। তাহলে সেই দলটি আজকে এই ধরনের ন্যারেটিভ, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, যদি এটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে যাবে, কিন্তু ছোট্ট একটা উদাহরণ যেটা বোঝা যাবে যে বিএনপির ডিভাইডেশনটা কোন পর্যায়ে। আজকে বিএনপির মহাসচিবের মেয়ে রুমিন ফারহানাকে নিয়ে স্ট্যাটাস দেয় যে রুমিন ফারহানা আক্রান্ত, কিন্তু এই মহাসচিবের মেয়ে তিনি কোথায় ছিলেন যখন জাইমা রহমানকে অশ্লীল ভাষায় মুরাদ গালি দিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী? তিনি তো তখন কোনো স্ট্যাটাস দেন নাই। ম্যাডাম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হন, বিনা বিচারে তিনি ছিলেন জেলে, তখন তো কোনো স্ট্যাটাস আসে নাই। সুতরাং তারা কি তখন স্ট্যাটাস দেয়নি? আপনি শিওর? আমি শিওর যে কোনো স্ট্যাটাস দেন নাই উনি। কাজেই এই যে জিনিসগুলো, আজকে রুমিন ফারহানা, কারণ কি রুমিন ফারহানা বাম রাজনীতির সাথে জড়িত, তার পিতা বাম রাজনীতির সাথে ছিলেন এবং তিনি সেই ঘটনা, তিনি আওয়ামী লীগের বন্দনা করেছেন গত 5 বছর ধরে, তাদের এমপি ছিলেন। একই সাথে উনি মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কখনো কথা বলেন নাই। উনি বলেছেন তার পিতার সম্পর্কেও মিথ্যা কথা বলেছেন, যে তার পিতা ম্যাডাম মুজিবকে নাকি সবচেয়ে বেশি শ্রদ্ধা করত। অথচ ডক্টর অলি আহাদের বই দিয়ে আমার জীবনে পড়া প্রথম শুরু। 1990 সালে তার লেখা বাংলাদেশ 1947 থেকে 75, এই বইটা দিয়ে আমার রাজনৈতিক স্টাডি শুরু। সেখানে তো চমৎকার লেখা, উনি সম্পূর্ণ জিনিসটা ছিল অ্যান্টি আওয়ামী লীগ, অথচ সেখান থেকে আওয়ামী লীগ ঘরানার হয়ে গেলেন রুমিন ফারহানা। যাক, আরেকটা প্রসঙ্গ দিয়ে আমি শেষ করব, সেটা হচ্ছে আমি একটা আর্টিকেল লিখেছিলাম ফেব্রুয়ারি মাসে, আমাদের প্রকৃত শত্রুকে বাংলাদেশের কোনো পত্রিকা এটা পাবলিশ করতে চায় নাই, সর্বশেষ নয়া দিগন্ত এটা পাবলিশ করলো। এখন দেখেন, ঐতিহাসিকভাবে 1000 বছরের শত্রু হচ্ছে আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়ান দিল্লি শাসিত জনপদটা হচ্ছে আমাদের বাঙালি মুসলমানদের ঐতিহাসিক শত্রু। এই বাস্তবতাটাকে আমাকে মেনে নিতে হবে। আজকে হাসিনা পালানোর পরে দেখেন প্ল্যানগুলো কিভাবে আসলো, ABC, আনসার বিদ্রোহ, সচিবালয়ে বিদ্রোহ, গার্মেন্টসে বিদ্রোহ, একটার পর একটা সরকারকে অস্থিতিশীল করার প্রবণতা। এরপরে আসলো কি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, ন্যারেটিভ গুলা আসতেছে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে না, নুরুকে মারা হলো। এই যে একটার পর একটা ঘটনা ঘটা, চিটাগাং ইউনিভার্সিটি দেখুন, গ্রামবাসীর রামদা দিয়ে আক্রমণ করছে। আক্রমণের স্টাইলটা কি আপনাদের কি মনে পড়ে না যে 28 অক্টোবর সেই আওয়ামী লীগ যেভাবে লগি বৈঠা দিয়ে পিটিয়েছিল, সেই একই স্টাইলে আজকে চিটাগাং ইউনিভার্সিটি সাধারণ ছাত্রছাত্রীদেরকে মারা হচ্ছে। এটা কখনোই সাধারণ ছাত্রছাত্রীরা বা এদেরকে গ্রামবাসী এভাবে মারতে পারে না, এখানে আওয়ামী লীগ জড়িত আছে। তো এই আওয়ামী লীগকে কারা হারবার করছে? অবশ্যই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য কোন একটা বৃহত্তর দল তাদেরকে সিম্পাথাইজ, তাদের প্রতি চাচ্ছে যে আওয়ামী লীগকে আমরা বাধা না দিলে এই ভোটগুলো আমাদের ব্যাংকে আসবে। কিন্তু ভাই, আমরা আমাদের জন্য ডিজাস্টার ডেকে নিয়ে আসছি। আল্লাহর ওয়াস্তে আপনারা এখন জামাত, এনসিপি, বিএনপি আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, রাষ্ট্রটা ধ্বংসের দিকে যাবে। এখানে অন্য কাউকে দোষারোপ করে কোনো লাভ নাই। শত্রু থাকবেই, শত্রু অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। শত্রুকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হয়েই করতে হবে। এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আমি চাই বাংলাদেশের জুলাইয়ের সকল যোদ্ধা একসাথে রাজনীতি করুক, ভাইয়ে ভাইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজনীতি করুক। তাদের মধ্যে বিভেদ থাকবে, বিএনপি এবং জামাত এক না, দুইটা আলাদা আদর্শের দল, কিন্তু আমরা চাইবো রাষ্ট্রের ক্ষেত্রে তারা সকলে তাদের এক স্থানে আসবেন এবং ঐক্যবদ্ধ হবেন এবং দেশকে উদ্ধার করবেন এই বিপদ থেকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা একমত কিনে আপনাদের মতামত জানাবেন এবং অনুষ্ঠানটিকে অবশ্যই শেয়ার করবেন। খুব চমৎকার আলোচনা হয়েছে। যারা শেষ দিকে দেখছেন তারা শুরু থেকে আবার দেখবেন এবং ফেসবুক গ্রুপের সাথে থাকবেন। এখানে রাখছি। আসসালামু আলাইকুম।